৮ মাসের অন্তঃসত্ত্বা রাজিয়া তার ৬ বছরের পুতুল মেয়েকে নিয়ে দাঁড়িয়ে আছে ভাইয়ের ভিটায়। গায়ে তার কালচে মারের দাগ। বাবার অমত থাকা সত্ত্বেও ভালোবাসার টানে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল। বাবা মানতে পারেনি। একমাত্র মেয়ের এমন কাজে মনে খুব আঘাত পান এবং অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুর আগে বিয়েটা সম্পূর্ণ অস্বীকার করে ত্যায্য করে যান মেয়েকে। বিয়ের কয়েক মাস ঘুরতে না ঘুরতেই জামাই জুয়ারি, নেশাখোর জানতে পারে রাজিয়া। তবুও ভালোবেসে ফিরাতে চায় মোস্তফা সরোয়ারকে। কিন্তু সে ভালো পথে ফিরেনি। উল্টো বউয়ের বাপের বাড়ি থেকে যতটুকু গহনা পেয়েছিল সেসব গহনা জুয়ায় গোহারা হেরেছে। আর বেশ কয়েকদিন ধরে বাপের বাড়ি থেকে 50,000 টাকা চাইতে বলে। মানসিক চাপ সৃষ্টি করে। রাজিয়া বাপের বাড়ির এক কানা করে আনতে পারবে না। মোস্তফা সরোয়ারের মুখের ওপর সরাসরি না করে দেয়, যার ফলস্বরূপ তার শরীরে এমন বিবস্ত্র দাগ। ছোট পুতুলের সামনে যখন তার বাবা মায়ের ওপর অমানবিক নির্যাতন চালায়, তখন ছোট পুতুল ভয়ে কাঁপতে থাকে। লুকিয়ে থাকে খাটের তলায় কিংবা ঘরের এক কোণে। মায়ের গায়ে মারের দাগের সাক্ষী সে নিজেও বেশ কয়েকবার হয়েছে। সে মুখে বলতে পারেনি, আমার মাকে মেরো না বাবা, কারণ সে ছোট ভীতু প্রাণী। সে শুনতে পারে কিন্তু মুখে বলতে পারে না। সে বাক প্রতিবন্ধী। চোখে দেখতে পায় এবং শুনতে পায়, কিন্তু কিছু বলতে পারে না। আজ যখন বাবা মাকে মেরে গলা ধাক্কা দিয়ে বের করে দিল, তখন সে নিশ্চুপ মূর্তি। চোখ দুটো ছলছল করে ওঠে। মায়ের ছেঁড়া শাড়ির কোনা খামছে ধরে টেনে বাহিরে চলে আসার পথে বাপের বিটা একদলা থুতু ফেলে পুতুল। আর জীবনও আসবে না সরোয়ার পরিবারের কাছে। পুতুলের ব্যবহার দেখে সরোয়ারের মা নাসিমা বানু তেলে বেগুনের মতো জ্বলে ওঠে। দৌড়ে আসে ছেলের কাছে, বউ আর নাতির নামে কানে বিষ ঢালতে। দেখছিস বাজান, কত বড় বেয়াদব সেমরি, দে দে আর 2 খান লাগা ওর গালে। মা যেমন সিলান, তার ঘরেও হয়েছে সিলানের জি। লাথি মাইরা বাহির কর বান্দির বাচ্চারে। আমি তোরা আবার বিয়া করামু বাজান, সুন্দর লাহান পরি আনমু, সাথে মোটা অঙ্কের যৌতুকের টাকা, আরো ঘরের জিনিস আইব। তুই যদি এই প্রেমের বিয়া না করতিস, তাহলে আজ তোর কপাল সোনার কপাল থাকতো। পায়ের ওপর পা তুলে তুই রাজ করতিস। এখন বোঝ কেমন লাগে। তার ওপর মাইয়া হইয়াছে তোর রক্তচুষা খাওনের লাইগা। দেখ পেটেরটাও আবার মাইয়া হইব। এইটার মতো বোবা ল্যাংরা কুড়া হইব। এই মাইয়া জীবনে বিয়া দিতে পারতি না, কেডা করবে ওরে বিয়া? বোবা মাইয়া কে নিব ঘাড়ে? তাই কইতাছি বিদায় কর, এগুলারে জলদি বাহির কর। আমি তোর আবার বিয়া দিমু বাপ। আম্মা, আপনি এসব কি বলেন? আল্লাহ দোহাই লাগে আপনি চুপ করেন। আপনার কারণে আমি সরোয়ার পরিবারের শত লাঞ্ছনা কুঞ্জনা সহ্য করে পড়েছিলাম, স্বামীর সাথে সংসার করব বলে। বাপের বাড়ি ছেড়ে আপনার ছেলের হাত ধরে পালিয়ে আসছি। এখন আপনি বলছেন বের করে দিতে। বের হয়ে কোথায় যাব আম্মা? আমার যে আর যাওয়ার জায়গা নেই। বাপ ভাইয়ের মুখে চুলকানি মাইখা হাত ধরেছিলাম তার। আর কথায় কথায় আমার মেয়েকে গালাগালি দেওয়া বন্ধ করুন। আমাকে যা বলার বলুন। আমার মেয়েকে এর মধ্যে কেন টানছেন? মেয়েরা বাবাদের ঘাড়ে বোঝা হয় না আম্মা। বারবার কেন ভুলে যান আপনারা? ওর শরীরে কিন্তু আপনাদের রক্ত বইছে। সে সরোয়ার বংশের মেয়ে। মেয়েকে মানুষের মতো মানুষ করলে সেই বংশের আলো বাতি হবে। তাকে নোংরা কথা বলে তার মন মানসিকতা নষ্ট করবেন না। আর গর্ভের সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, সেটা নির্ধারণ করেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তিনি খুশি হলে কন্যা সন্তান দান করেন। কিন্তু আপনাদের কন্যা সন্তান নিয়ে হায় হুতাশ, এর শেষ নেই। কেন আম্মা, মেয়েরা কি মানুষ নয়? তাদের নিচু চোখে কেন দেখেন, যেখানে আপনি নিজেও একজন মেয়ে? আমরা মেয়েরা মেয়েদের শত্রু হয়ে দাঁড়াই। আপনার মতো কিছু শাশুড়ির কারণে আজ মেয়েরা পরের বাড়িতে সুখে নেই। আপনি মেয়ে জাতির কলঙ্ক। হায় হায়, আমার ঘরে কালনাগিনী আসছে। এই কালনাগিনী আমার সব শেষ করে দিবে। আমার ছেলের সামনে ছেলের বউ আমারও অপমান করছে।
আর ছেলে দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছে। আমার এখন নদীতে ডুইবা মারা উচিত। ছেলে বউ পাগল হয়ে গেছে, এখন আর মায়ের দরকার কি? আজ এর একটা বিহিত হন লাগবো। এর বিহিত না করলে কিন্তু গলায় ভরা কলসি লাগিয়ে নদীতে ঝাঁপ দিমু আমি। মায়ের উস্কানিমূলক কথায় রেগে চিৎকার করে লাকড়ি কাটারি ঘর থেকে লাকড়ি নিয়ে মারতে আসে। মায়ের সামনে বউয়ের গায়ে হাত তোলে। রাজিয়া ব্যথা সহ্য করতে না পেরে মোস্তফার পায়ের ওপর পড়ে, কিন্তু মোস্তফা থামেনি। উল্টো বলল, আজকেই তোরে তালাক দিমু। তুই আমার সামনে আমার মায়ের কথা শোনাস। 1 তালাক, 2 তালাক, 3 তালাক বলে মোস্তফা বাসা থেকে বের হয়ে যায়। মোস্তফা মুখে তালাক দিতে রাজিয়া আল্লাহ গো বলে ওখানেই বেহুশ হয়ে যায়। আর নাসিমা ছেলের কাজে আড়ালেই মুস্কি হাসে। চোখে মুখে পানি পেতে চোখ খুলে রাজিয়া। পুতুল কাঁদছে। মা মা বলে হাত বুলিয়ে ডাকার আকুতি তার চোখে। শরীরে শক্তি নেই। ব্যথা শরীরে মেয়েকে বুকে টেনে শান্ত করতে লাগলো। মা মেয়ে চোখের পানি ছেড়ে দিল তাদের জীবনের পরিহাস দেখে। সকাল গড়িয়ে দুপুর হতে চলল। কতক্ষণ বেহুশ হয়ে পড়েছিল রাজিয়া জানা নেই। তবে জোহর আজান পড়তেই মাথায় কাপড় টানে, মুখে বুলি আওড়ায়। এতক্ষণ বেহুশ হয়ে পড়ে আছি মাটিতে, আর আম্মা সেটা দেখেও আমাকে আর আমার মেয়েকে একটু ঘরে নিল না। আম্মা এত নিষ্ঠুর কেন? তাদের মনে কি কোনো দয়া মায়া নাই? যৌতুকের টাকায় কি তাদের কাছে সব? কিছু সময় চুপচাপ থাকার পর আস্তে আস্তে উঠে দাঁড়ায়। নিজের গায়ের কাপড়টা ভালোভাবে গায়ে জড়িয়ে মেয়ের 1 হাত ধরে বলল, চল পুতুল। ছোট্ট পুতুল মায়ের কথায় ফ্যাল করে তাকিয়ে থাকে। মেয়ের চোখের ভাষা বুঝতে পেরে একটু ঝুঁকে নিচু হয়ে বলল, তোর বাপ আমারে তালাক দিছে, এরপর কেমনে থাকবো তার সংসারে? তুই ক। আমি তো এখন পরগাছা। এত ভালোবাসার প্রতিদান আজ বুঝি পাইলাম। বাপ ভাইয়ের মনে কষ্ট দিছিলাম না, তার ফল আমি পাইছি। চল এখান থেকে চইলা যাই। তোরে রাইখা গেলে মাইরা ফেলাই বইরা। আমি বাইচা থাকতে তোরে এহেনে রাইখা যাবো না। মা রাড়ি হয়েছি তো কি হয়েছে? তুই আমার কলিজার মধ্যে থাকবি। আমি তো মা, চাইলেও তোরে ফালাই দিতে পারুম না। এই আল্লাহর দুনিয়ায় কোথাও না কোথাও ঠিক ঠাই হইব আমগো মা বেটির। তুই তুই এখানে কোন সাহসে আইসস? বাপ ভাইয়ের মুখে চুলকানি মাইখা ছাইরা তো চইলা গেছিলি, তাহলে আবার কেন আমার দুয়ার আইসা খাড়াইছ? ও ভাইজান, আমার একটু জায়গা দাও। তুমি ছাড়া এখন আমার যাওয়ার কোনো জায়গাই নেই। সরোয়ার আমারে তালাক দিছে, আমি আমার মেয়েকে নিয়ে কোথায় যাব? একটু দয়া করো। দয়া করব তোকে? কেন করবো দয়া? তুই তো আমাদের জন্য একটু দয়া করিসনি। তোর জন্য আমার মুখের হাসিটা চলে গেছে। তোর জন্য আমি এতিম হইছি, তাই এখানে তোর কোনো জায়গাই হইবে না। তুই এখনই বাইর হয়ে যা আমার বাড়ি থেকে। তোর এই মুখ আমি দেখতে চাই না। তোর জন্য আমি বাপ ছাড়া। তোর জন্য আব্বা কষ্ট পাইতে পাইতে মইরা গেল। আমার হাতের ওপর আব্বা শেষ নিঃশ্বাস ত্যাগ করছে। ভাইয়ের কথায় রাজিয়া চমকে ওঠে। আব্বা আব্বা মইরা গেছে মানে? ও আল্লাহ, এটা তুমি কি কও ভাইজান? এত বড় মিথ্যে কথা বইল না। তুমি তুমি আব্বারে ডাক দাও, আমি তার সাথে কথা বলবো। একটিবার তারে ডাক দাও। আব্বা ডাক শুনি না কত বছর হয়ে গেছে। আব্বা আব্বা আপনি কই? ঘর থেকে বাইরে আসেন, আমি আপনার রাজিয়া। দেখা যান আমি আইছি আব্বা যান, আমি আইছি। রাজিয়া কান্নায় স্বাধীনের মন গলে না। রাজিয়া উচ্চস্বরে ডাকে। ভেতর থেকে স্বাধীনের বউ রেনু বের হয়ে আসে। রাজিয়াকে চিনতে না পারায় দুধের শিশুকে কোলে নিয়ে দুয়ারে দাঁড়ায়। চিৎকার করে লাভ নেই, এখন কান্দিস কেন? তোর জন্য আমি আমার আব্বারে হারাইছি। কেন চইলা গেলি বোন? ওই জুয়ারি সব খবর আব্বা জানতো, আর জানতো বইলা তার হাতে তোরে তুইলা দিতে চাই নাই। তোর লাগা ভালো সম্বন্ধ ঠিক করে রাখছিল অন্য একটা ছেলের সাথে, কিন্তু তুই প্রেমে অন্ধ হয়ে সরোয়ারের সাথে ভাইগে গেলি। একটিবার পিছনে ফিরে আব্বার মুখটা যদি দেখতি, তাহলে বুঝতি একমাত্র কন্যার শোকে বিছানায় পড়েন আব্বা। আমার আব্বা মেয়ের এমন কাজে কষ্টে মরে যান,
আমি পারি নাই তারে বাঁচাইতে। গ্রামের মানুষ অনেক কথা শুনাইছে বাড়ি বয়ে এসে, এসব আবার নিতে পারে নাই। বুকের ব্যথা বুকে লইয়া ঘরে বসে থাকতো। তুই চলে যাওয়ার 3 দিন পরই তার মৃত্যু হয়। সদরের হাসপাতাল আর নিতে পারি নাই। বাড়িতে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমি ভুলি নাই আব্বার কথা, তাই তোরে আমি এই বাড়িতে জায়গাই দিব না। তোর জন্য এ বাড়ির দরজা বন্ধ। তুই তোর পথ আগেই বেছে নিয়েছিস। স্বাধীন বউ বাচ্চা নিয়ে ঘরে ঢুকে বোনের মুখের ওপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। ছোট পুতুল মায়ের আহাজারি দেখে নিজেও কেঁদে ওঠে। মাগরিবের আজান কানে ভেসে আসছে। রেনু হারিকেনের আলো জ্বালিয়ে স্বামীর দিকে তাকিয়ে আছে। বোনের মুখের ওপর ঠাস করে দরজা বন্ধ করে নিজেও কেঁদে দেন। যতই হোক ভাই হয়, বোনের জন্য মনটা কাঁদে। বোনকে বের করে নিজেই কষ্ট পাচ্ছেন। একবার ভেবে দেখছেন এ অবস্থায় মেয়েটা কোথায় যাবে? নিজে না খেয়ে বসে আছেন, আর ওর এ অবস্থায় ভরা সন্ধ্যায় বাহিরে রয়েছে। সারাদিন ধরে মনে হয় পেটে দানা পানি কিছুই পড়েনি। আপনি রাগ না করে ওকে ঘরে আনুন। আমিও একজন মা, মা হয়ে আরেকটা সন্তানকে কষ্ট পেতে দেখে নিজেরই খারাপ লাগছে। আপনি বোনের প্রতি রাগ, কিন্তু তার সন্তানের ওপরে কোনো রাগ নেই। আপনি ওদের। রেনু, আমার মাথা একদম গরম করব না, কয়ে দিলাম। মাথা গরম করলে কিন্তু খুব মাইট দিমু। স্বামীর কথায় রেনু মুচকি হাসে। এই লোকটা নাকি তাকে ধরে মারবে। বিয়ের 3 বছরের সংসারে একটা উচ্চস্বরে ধমক দিয়ে কথা বলেনি, আবার সেখানে নাকি মারবে। স্বামীর কথাটা রেনুর কাছে হাস্যকর লাগে। তবুও স্বামী যখন বুঝতে পারল না, তখন নিজেই দরজা খুলে বাহিরে বেরিয়ে যায়। স্বাধীন দেখেও কিছু বলেনি, আর না তাকে যেতে বাধা দিয়েছে। রাতের আধারে কোথায় যাবে রাজিয়া? মেয়ে আর নিজের অনাগত সন্তানের কথা চিন্তা করেই ভাইয়ের ভিটে এখনো বসে আছে। এই বুঝি ভাই বেরিয়ে আসবে, তাকে ঘরে একটু জায়গা দিবে। কিন্তু সন্ধ্যার আজান পড়ে যাওয়ার পরও ভাই আসে না। চোখের পানি ঝরে পড়ে। রাতটুকু উঠোনে কাটানোর সিদ্ধান্ত নিলেই দূর থেকে শিয়ালের হুক্কা হুয়া শব্দ ভেসে আসে কানে। ভয়ে গলা শুকিয়ে যায়। পুতুল ভয়ে মায়ের বুকে মুখ লুকিয়ে বসে আছে। রাজিয়া মেয়েকে বুকের মাঝে শক্ত করে ধরে বসে থাকে। আল্লাহকে ডাকতে থাকে আগামী বিপদের হাত থেকে রেহাই পেতে। এমনই সময় দরজা খুট করে খুলে যায়। ভাবে এই বুঝি ভাই এসেছে। চেহারায় খুশির ঝলক, কিন্তু ভাইয়ের জায়গায় ভাবিকে দেখে মুখটা অন্ধকারে ঢেকে যায়। তাকে নিতে ভাই আসেনি। এভাবে না খেয়ে বসে থাকলে হবে বোন, চলো ঘরে চলো। ভাইয়ের রাগ নিয়ে পড়ে থাকলে হবে, আগে দুমুঠো খাবার মুখে দিয়ে একটু বিশ্রাম নাও। কিন্তু ভাবি ভাইয়া, ওনার কথা এখন না ভেবে নিজেরা সন্তানদের কথা ভাবো। না খেয়ে কতক্ষণ থাকবে তুমি? পুতুলের মাথা হাত বুলিয়ে বলল, সে কখন থেকে তুমিও না খাও আম্মু, ভিতরে এসো আম্মু। রেনু রাজিয়া আর পুতুলকে নিয়ে ঘরে ঢুকে। তাদের নিয়ে ঘরে ঢোকার আগে কলপাট থেকে হাত মুখ ধুয়েই পরিষ্কার পরিচ্ছন্ন করে নেয়। খাবার খাইয়ে পাশের রুমে বিছানায় ঘুমাতে বলে চলে যায়। রেনু নিজেদের শোয়ার ঘরে আসতেই স্বাধীন মুখ ঘুরিয়ে বলল, সেই তুমি আমার কথার অবাধ্য হইলা বউ। তাহলে কি করতাম? আপনার মতো হাত গুটিয়ে বসে থাকতাম? আমি নয় হাত গুটিয়ে বসে থাকতাম, কিন্তু বাহিরে ওরা থাকলে শিয়াল মামা তার চুপ থাকতো না। ওরা ঠিকই হামলা করত। আপনি দয়া করবেন না, তাই বলে আপনার বউ হয়ে আমি চুপ থাকতে পারি না। আমার যেটা ঠিক মনে হয়েছে সেটাই করেছি। এটা নিয়ে আপনি আর কথা না বাড়িয়ে চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়ুন। স্বাধীন না খেয়ে গাল ফুলিয়ে বসে থাকে। স্বামীর মুখ ভার দেখে স্বামীর পাশে বসে তার গালে হাত রাখল। এত রাগ করেন কেন? আপনি দিন দিন রাগী হয়ে যাচ্ছেন। আমি কিন্তু এমন রাগী স্বামীকে ভালোবাসিনি। আমি আমার শান্তশিষ্ট বোকা স্বামীকে খুব ভালোবাসি। আপনি মুখ ঘুরিয়ে রাখলে আমরা কোথায় যাব বলুন? আপনি ছাড়া আমাদের কি আছে? এত রাগ করে থাকলে কিন্তু আমি কালই বাপের বাড়িতে একা একা চলে যাব। আপনি সাথে না থাকলে যখন আব্বা আম্মা জিজ্ঞাসা করবে আপনি নেই কেন, তখন কিন্তু বলবো আপনি আমার সাথে ঝগড়া করছেন, তাই চলে আসছি। আমি তোমার সাথে ঝগড়া কখন করলাম?
করেননি? না। রেনু আর কিছু বলতে নিলে একমাত্র ছেলের ঘুম ভেঙে যায়, কান্না করে ওঠে। তাই স্বামীকে কিছু না বলে চুপচাপ ছেলেকে শান্ত করতে করতে স্বামীকে ইশারায় বলল ঘুমিয়ে পড়তে। ফজরের আজানের শব্দে ঘুম ভাঙে পুতুলের। মা ক্লান্ত থাকা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। তার ঘুম আর না আসায় বাহিরে বের হতেই মোরগের ডাক শুনতে পায়। আরও শুনতে পায় কাকের কা কা বলে ওঠা ডাক। মাথার ওপর মগ ডালে বসে কালো কাকটি কা কা করছে। সেই দিকে তাকিয়ে পুতুল। কাকটি এক ডাল থেকে অপর ডালে বসে ঠোকর দিচ্ছে পায়ের মধ্যে আটকে রাখা খাবারের জন্য। স্বাধীন ফজরের নামাজ পড়তে যাবে, মাথায় সাদা টুপি পরে ঘর থেকে বের হয়। পুতুলকে এমন ওপর দিকে তাকিয়ে থাকতে দেখে এগিয়ে যায়। এখানে কি করস? মামার ডাকে পুতুলের মনোযোগ সরে যায়। মুখ তুলে মামার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয় কয়েক পলক। কি রে, কথা কস না কেন? স্বাধীনের কথার কোনো জবাব না দিয়ে ঘরের দিকে দৌড় মারে পুতুল। কালকে মাকে বকেছে মামা নামের এই লোকটা, আজকে তাকে কি খুব বকবে, তাই ভয় পেয়ে যায়। পুতুলে চলে যাওয়া দেখে স্বাধীন মসজিদের পথে রওনা দেয়। আমায় একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়ে, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়। একবার যেতে দে না আমায় ছোট্ট সোনার গায়ে। সকালে শতজতা ঠান্ডা বাতাসে মন প্রাণ জুড়িয়ে যায়। সময়টা চলছে অক্টোবর মাসের শেষের দিক। শীত আসার পূর্ব আভাস এখনই দিচ্ছে। বর্ষা ঋতু সময় সেই কখন চলে গেছে। ছোট ছোট আঁকাবাঁকা পুকুরের পানি কমতে শুরু করেছে। সেখানে ছোট ছোট মাছ ধরতে নেমেছে গ্রামের অল্প বয়সী ছেলে মেয়েরা। পুতুল বাড়ির উঠোনে দাঁড়িয়ে দেখছে সেসব। তার ভীষণ আনন্দ লাগছে। ইচ্ছে করছে পানিতে নেমে তাদের সাথে মাছ ধরতে, কিন্তু ভয় পাচ্ছে যদি মামা আবার এসে ধমক দেয়, তখন মামা চলে যেতে আবার গড় ছেড়ে বাড়ির আঙিনায় দাঁড়িয়ে আছে। দূরের মাঠে নতুন নতুন ধান বুনছে কৃষকেরা। কি ধান বুনছে তা জানে না পুতুল, শুধু দু চোখ ভরে দেখছে সবকিছু। বাবার বাড়িতে থাকতে তাকে ঘর থেকে দাদি বের হতে দিতেন না। একে তো কথা বলতে পারে না, তার ওপর পাড়া প্রতিবেশী কথা তুলবে। তার ভয়ে তাকে ঘরে বন্দি থাকতে হতো। কিন্তু মামার বাড়িতে এসে প্রথমে খারাপ লাগলেও এখন খুব ভালো লাগে। অবাক চোখে গ্রামটাকে দেখে। 2 গ্রাম পার হয়ে যে গ্রামটা ছিল সেখানে ছিল তার বাবার বাড়ি, আর এখন এটা তার মামার বাড়ি। তার মায়ের কোনো বাড়ি নেই, আর না তার কোনো বাড়ি আছে। পুতুল মা, কই তুমি? মায়ের ডাক কানে আসতেই দৌড়ে আসে মায়ের কাছে। মায়ের কাছে বসতে মা তার সারা মুখে আদর মেখে দেয়। পুতুলের তখন অনেক আনন্দ লাগে। মায়ের মতো করে সেও মায়ের মুখে অনেকগুলো ছোট ছোট চুমু বসায়। তোমার মামি খাবার খেতে ডেকে গেছে সেই কোন বেলায়? এতক্ষণ না খেয়ে বাইরে কি করছিলে? পুতুল মায়ের সঙ্গে হাতের ইশারায় কথা বলছে। তার দেখা ছোট গায়ের কথা, যে গায়ে সবুজ লতায় ঘেরা। মায়া ভরা কিছু স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে রাজিয়ার। মনে পড়ে যায় তার ভাই আর সে ছোটবেলায় কত কিছু করেছে। সেই ছোটবেলার কথা আজও ভাবলেই মনে হয়, ইস, আরেকবার, শুধু আরেকটিবার ছোটবেলায় ফিরে যেতে পারতাম, তাহলে আমার ছোট কৈশোরকে আমি 2 হাতে আগলেই রাখতাম। নিজের ভুলগুলো শুধরে নিতাম। বাপ ভাইয়ের মাথা নত কখনোই নিচু করতাম না। কতটা সুখী ছিলাম তখন। মা ছিল না বলে বাপ ভাই কখনো তাকে অবজ্ঞা অবহেলা করেনি। 2 হাতে আগলে রাখতেন তারা। কিন্তু একটি মানুষকে ভালোবেসে আজ তার কি পরিণতি! বাপ হারালাম, ভাই থেকেও হারানো। স্বামী নামক লোকটা তার জীবনটা শেষ করে দিল। নিজের জীবনের সব রঙিন সুখ চুষে মেরে ফেলেছে। আজ তার জন্য মেয়েটি অবহেলায় বড় হবে। তার কিছু হয়ে গেলে পুতুলের কি হবে? হাত মুখ ধুয়ে খাবার প্লেটের সামনে বসেছে পুতুল। পাশে তার মাকে বসিয়েছে। মামি খাবার বেড়ে দিচ্ছে। চাল ডাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করেছে। বেশ কয়েকটি পদের ভর্তা করেছেন তিনি। পুতুল আলু ভর্তা, চ্যাপা শুটকি মাছের ভর্তা আর লাল লাল শুকনো মরিচের ভর্তার নাম ছাড়া আর কোনো নামই জানে না। তাই মামির দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে রয়। পুতুলকে অবাক করে দিয়ে মামি বলল,
এটা লাউ শাকের ভর্তা, কাঁঠালের বিচির ভর্তা, আলু ভর্তা, সজনে পাতার ভর্তা, মোটা ডাল সিদ্ধ করে হাতে মাখানো ভর্তা, চাপা শুটকি ভর্তা, কালো জিরা ভর্তা, আর সর্বশেষে লাল শুকনো মরিচের ভর্তা, যেটা শিলনোড়ে রেখে শুকনো মরিচের সাথে রসুন বেশি করে দিয়ে পিষে তৈরি করতে হয়। লাল মরিচের ভর্তার দিকে তাকিয়ে আছে পুতুল। মনে পড়ে যায় দাদি তাকে লাল মরিচের ভর্তা ইচ্ছে করে খাওয়াতো, যাতে সে বেশি ভাত মুখে দিতে না পারে। পেটে খিদে থাকা সত্ত্বেও সেই ঝাল ভাতগুলো পানি দিয়ে শুধু গিলত। নাকের পানি চোখের পানি এক হয়ে অশ্রু ঝরে পড়ত। মা পাশে না থাকলেই দাদি ইচ্ছে করে প্রায় কষ্ট দেওয়ার জন্য এমন কিছু করত। মেয়ের এমন দৃষ্টি রাজিয়া বুঝতে পারে। একদিন পুকুর পাড় থেকে কাপড় ধুয়ে এসে যখন শাশুড়ির এমন কুকৃতি স্বচোখে দেখতে পায়, তখনই বুঝতে পারে তারা বোবা মেয়েটির না বলা কষ্টগুলো। রেনু পুতুলের চুলগুলো বেনি করে দিচ্ছে। এতটুকু মেয়ের মাথায় কি ঘন চুল, আর কি সুন্দর সফট। মায়ের মতো দেখতে হয়েছে মেয়েটা। রূপের কোনো কিছুর কমতি নেই, চেহারায় কেমন আদরিনী ভাব। মেয়েটিকে দেখলেই তার গাল দুটোতে শুধু চুমু বসাতে ইচ্ছে করে। পুতুল বড় হলে একদম কল্পনার দেশে সেই রাজকুমারীর মতো লাগবে। এমন রাজকুমারীর জন্য বুঝি কোনো রাজকুমার ঘোড়ায় চড়ে নিশ্চয়ই আসবে। হঠাৎ পুতুলের দিকে তাকিয়ে কিছু মনে পড়ে যায়। রেনুর মন থেকে গভীর একটা দীর্ঘ নিঃশ্বাস বের হয়। মেয়েটি কথা বলতে পারে না। আল্লাহ তাকে সব দিক থেকে পরিপূর্ণ করলেও একদিকে শূন্য করেছে। তার কথা না বলার জন্য তাকে যদি কেউ অবজ্ঞা অবহেলা করে, তখন কি হবে? না না, আমি এসব কি ভাবছি? আল্লাহ নিশ্চয়ই তার জন্য উত্তম কিছু ভেবে রেখেছেন। রাজিয়া বাবার কক্ষে বসে আছে। বিছানায় হাত দিতে মনে হলো বাবার শরীরের সুগন্ধ এখনো লেগে আছে এই ঘরে। এই বুঝি বাবা মা বলে ডাক দিবে। রাজিয়া ফুফিয়ে কান্না করে, আব্বা আব্বা, আপনি কই আব্বা? এই দেখেন, আপনার ঘরে আপনার মেয়ে রাজিয়া আইছে। এখন থেকে আপনি আমারে যা বলবেন আমি সব শুনবো। আপনার কথার বাহিরে একটা টু শব্দ করুম না। আপনি যা শাস্তি দিবেন আমি সব শাস্তি মাথা পাইতে নিমু। তবুও আপনি ফিরে আসেন। আব্বা, আপনি আমার সাথে রাগ কইরা সত্যি চলে গেলেন। একটিবার মাফ চাওয়ার সুযোগটুকু দিলেন না। আমি দোষী আব্বা। আপনার কথা না শুনা মাঝ নদীতে ঝাঁপ দিছিলাম। সেই নদী আমারে ডুবাইয়া দিছে। আমার সব সুখ শান্তি কাইরা নিছে। আমি একটুও ভালা নাই আব্বা। আব্বা মানে মাফ করে দেন। আমি আর ভুল করবো না আব্বা। রাজিয়া বিছানায় শুয়ে কাঁদছে। তার আব্বা আর নেই। তাকে আর মা বলে ডাকবে না। শুধু একটি ভুলের কারণে আজ বাবা তার পাশে নেই। একদিকে বাপ ভাই, আর অন্যদিকে স্বামী নামক লোকটা। দিন শেষে কেউ তার পাশে নেই। সে একা হয়ে গেছে। আমি চলে আসা সে হয়তো ভালোই আছে। আমাকে এখন আর দরকার নেই। 2 দিন পর হয়তো নতুন কোনো রমণীকে বিয়ে করে ঘরে তুলবে। আমাকে তার মনেই পড়বে না। আমি তার প্রয়োজন ছিলাম, প্রিয়জন হতে পারিনি আব্বা। আব্বা, আপনারে কান্দাইয়া আমি সেই সংসারে সুখী হইতে পারিনি। আপনার প্রত্যেকটা চোখের পানির মূল্য আমার অভিশাপ দিয়ে গেল আব্বা। আমার হতবাগী করে দিল। রেনু রাজিয়ার কান্নার শব্দ পেয়ে দৌড়ে আসে। রাজিয়া, ভাবি, আমার আব্বা আমার সাথে রাগ করে দুনিয়া ছাড়ছে। আমি আমার আব্বারে মেলা কষ্ট দিছি। সেই কষ্টের কারণে আমার আব্বা আজ আর নাই। আমি মাইয়া হইয়া বাপরে কবরের ঘরে শোয়াইছি। আমি তার মাইয়া নই, আমি রাক্ষসী। আমি আমার আব্বারে খাইয়া ফেলছি। আমারে তোমরা মাইরা ফালাও ভাবি। আমি আর বাঁচতে চাই না। শান্ত হ বোন। আল্লাহর মাল আল্লাহ লয়ে গেছে। আমাদের সবাইরে একদিন এই সুন্দর পৃথিবী ছাড়তে হইব। কেউ আগে যাইব, কেউ আবার পরে যাইব। 2 দিনের দুনিয়া, কেউ চিরস্থায়ী নয়। কান্না করলেই কি তিনি ফিরে আসবেন? না তো। তাহলে কান্নাকাটি করে কোনো লাভ আছে? লাভ নাই। নামাজ পড়ো, আর আল্লাহর দরবারে আব্বার লাইগে বেশি বেশি করে দোয়া করো। কোরআন পড়ো। তিনি সব কিছুর মালিক। তোমারে যা যা বললাম ঠিক তাই করবা ঘটক। একটা কথার এই দিক সেদিক হইলে খবর আছে তোমার। আমি আমার ছেলের জন্য সেরা মাইয়া আনমো। মাইয়ার মায়েরে বলবা কি কি দেওয়ান লাগবো। সলিমুল্লাহ পান খাওয়া লাল দাঁতগুলো বের করে হাসে।
ঘটকগিরি তার পেশা। গ্রামে গ্রামে ছাতা নিয়ে হাঁটেন, আর সুন্দর সুন্দর মাইয়া খুঁজে এনে ছেলের মায়েদের কানে তোলেন বিয়ে করানোর জন্য। তিনি একটা খিলি পান বানিয়ে পকেটে ভরেন আর মাথা নাড়ান। শাহাদাত আঙুলের মাথায় সাদা চুন, আর একটা পান মুখে পুরে বলল, আপনি কোনো চিন্তা করেন না পা, আপনি যেমন বলছেন ঠিক তাই বলুম, একটা কথা নড়চড় হইব না। তাইলে আজ আসো ঘটক। যাব, কিন্তু যাওয়ার আগেই যদি কিছু টাকা দিতেন। বলছেন তো, একেবারে কাঠ ফাটা রোদ্দুরে খালি হাতে আইছি। আমি আবার খালি পকেটে কোনো জায়গায় যাইতে পারি না। শরমের তো একটা ব্যাপার স্যাপার আছে নাকি। নাসিমা বেগম শাড়ির আঁচলে গিটু দেওয়া, সেখান থেকে 200 টাকা বের করে দেন। ঘটক টাকাটা নিয়ে পকেটে ভরে রাস্তার পথ মাপে। মোস্তফা সরোয়ারের জন্য পাত্রী দেখা হয়ে গেছে। এখন বিয়ের সানাই বাজিয়ে বউ ঘরে তুলে আনার পালা। নাসিমা বেগম মোটা যৌতুক নিয়ে ছেলেকে বিয়ে দিবেন। সুন্দরী রমণী ঘরে আসবে, তার সাথে ঘরের দামি জিনিসপত্র আর মোটা অঙ্কের টাকা। বুক চিনচিন করছে, হায় মন তোমায় কাছে চায়। ঘটক সারোয়ারের গলা শুনে মুখটা ভেঙায়। আইসে নবাবের পুত্র, তার আবার বুক চিনচিন করে। কি রে ঘটক, তোর খবর কি? আমার জন্য মাইয়া ঠিক করছস নাকি? না না, কি যে বলো না মিয়া, একবারে আসল রতন আইনা দিমু। রতনে রতন চিনব, আর শুয়োর চিনব কচু। কি বললি তুই? ঘটকের বাচ্চা, তোর আমি খাইয়া ফেলামু। আরে রাগ করেন কেন? আমি শুধু কথার কথা বলছি। আপনার মা যেমন আপনারই নিয়ে রত্ন গর্বা, তেমনই আপনি রতন, আর রতনের জন্য রতন আনুম, এতে দোষের কি আছে? আজকে তাইলে আসি। ঘটক চটজলদি কেটে পড়ে। সরারের লুঙ্গি হাঁটু পর্যন্ত উঠিয়ে নিয়েছিল ঘটকরে ঘন দোলায় দেওয়ার জন্য, কিন্তু চলে যাওয়ায় লুঙ্গি হাঁটুর নিচে নামিয়ে নিল। বাড়িতে ঢোকার আগেই গালি দিল, ঘটক শালার বাচ্চা। ঘটক 3 রাস্তায় উঠে সরারের বাড়ির দিকে তাকিয়ে বলল, আইসে, আমারে নাকি খাইয়া ফেলাইব? আমি কি মাছ মাংস নাকি যে তেল নুন ছাড়া খাইয়া ফেলাবি? বেয়াদবের বাচ্চা। কি গো স্বাধীন মিয়া, শুনলাম তোমার বোন নাকি আইসে? তা বাপ ভাইয়ের মুখে চুনকালি দিয়া চলে গেছিল, আবার আইসে পোয়াতি হইয়া। লগে ছোট একখানা মাইয়া দেখলাম, ওটা কি তোমার ভাগ্নি নাকি? স্বাধীন ধানের জন্য জমিতে সেচ দিচ্ছিল। এমন সময় উপরোক্ত কথাগুলো শুনে হাত থেমে যায়। মাথা তুলে তাকাতেই রমিজ মেম্বারে দেখতে পায়। তবুও কোনো কথা না বলে কাজে আবার হাত লাগায়। মেম্বারের কথার উত্তর না দেওয়া, আবার বলল, যার লগে পালাই গেছিল সে নাকি তোমার বোনের বাড়ি থেকে বাহির করে দিছে। কথাটা হাসা নাকি? আমার বোনরে বাহির করছে নাকি করে নাই, সেটা নিয়ে আপনার এত মাথা ব্যথা কেন মেম্বার সাহেব? আপনি নিজের চরকা তেল দেন। আমার বোনরে নিয়ে ভাবার জন্য আমি আছি, তার ভাই তার লগে আছে। ওহ, তাইলে তুমি ভাই হইয়া তার পাশে খাড়াইবা। আর আমাদের গ্রামের যে বদনাম হয়েছিল তার কি হইব? রোহিতপুরে মাইয়া হইয়া নতুন চওড়া পোলার লগে ভাইগে গেছিল, সেটা আমার এবং আমার ঘরের ব্যাপার। আপনি এসব কথা না বললেই খুশি হব। তুমি একটা শিক্ষিত পোলা হইয়া মূর্খ মাইশের মতো কথা কও। আমার ঘরের কথা পরের কাছে বলা পছন্দ নয়। এতে যদি মনে হয় আমি মূর্খ, তবে তাই। স্বাধীনের তেরা তেরা কথা বলা মেম্বারের পছন্দ হইল না। মেম্বার চলে যেতে ক্ষেতের কাজ শেষ করে বাড়িতে যায়। ভর দুপুর বেলা গরম গরম ধোয়াটা ভাতের সাথে সর্ষের ইলিশ দেখে পুতুলের আনন্দের শেষ নেই। এটা তার ভীষণ প্রিয় খাবার, যদিও সেই মাছের কাঁটা বেছে খেতে পারে না। মা বেছে দিলেই পেট ভরে সেই দিন ভাত খেত। বাবার বাড়িতে মাছটা সহজে রান্নাই হতো না, অথচ সকালে মামা নিজের হাতে বাজার করে দিয়ে গেছে। বউকে দিয়ে আগেই জিজ্ঞেস করে নিয়েছিল ভাগ্নি তার কি খেতে পছন্দ করে। আজ তার পছন্দের রান্না করা হয়েছে। যদিও ইলিশ মাছটা খুব দাম, এত দাম দিয়ে গরিবরা খেতে পারে না, তবুও ভাগ্নির জন্য ছোট আকারে একটি ইলিশ মাছ এনেছে, যার দাম বর্তমানে 650 টাকা। মাছের মাথা লেজ মিলিয়ে 5 পিস মাছ হয়েছে। এখন বাজে দুপুর 2টা।
স্বাধীন গোসল করে জোহরের নামাজটা তাড়াতাড়ি পড়ে নিল। খাবার খেতে বসেছে। তার প্রচণ্ড খিদে পেয়েছে। ভাত মেখে মুখে এক লোকমা তুলতে নিয়ে সেই ভাত প্লেটে রেখে বউকে জিজ্ঞাসা করল, রাজিয়া ভাত খেয়েছে? আর তুমি খেয়েছ? কি হলো, কথা বলছো না কেন? আপনি আগে খান, আমি পরে খাইয়া নিমুনি। তাই? আমাকে ছাড়া কখনো তুমি খেয়েছ? সকালে ভোর 7:30টায় আমাকে খাইয়ে তারপরে খাবার মুখে তুলেছ, আর এখন বলছো পরে খাবে। বেলা কতটা হলো খেয়াল আছে? একটু পরেই দিবে আসরের আজান। তুমি আমার সাথে খেতে বসো। দাঁড়াও, আমি তোমার জন্য ভাত নিচ্ছি। স্বাধীন ভাতের পাতিলের ঢাকনা সরাতে দেখতে পায় একটি ভাতও অবশিষ্ট নেই। রেনু মাথা নিচু করে ফেলে। তার স্বামী যে হঠাৎ ভাতের পাতিলে হাত দিবে একটুও বুঝে উঠতে পারেনি। তুমি আমায় মিথ্যে বললে বউ। আসলে ঘরে চাল শেষ হয়ে গেছে, তোমায় সকালে বলবো একটুও খেয়াল ছিল না। তারপর বাজার থেকে আসলে তখন তোমার হাতে কোনো টাকা নেই, সব বাজারে শেষ, তাই আমিও তোমায় কিছু বলিনি। সকালে টাকা নেই দেখে কথাটা বললে না। রাতে খাবার আসবে কোথা থেকে? আসলে পাশের বাড়ির ভাবিকে বলে রাখছি, তিনি রাতের জন্য 2 পটের চাল দিবে, তাই ভাবলাম কাল সকালেই বলবো। এদিকে এসো, হা করো। কি বলছে? হা করো। রেনু হা করতে প্রথম লোকমা বইয়ের মুখে তুলে দিল। তুমি আমার বাচ্চার মা, তোমাকে না খাইয়ে রাখলে আমার ছেলেটাও কষ্ট পাবে। তোমরা কষ্টে থাকলে আমিও ভালো থাকবো না। আর কখনো আমার থেকে কিছু লুকিয়ে রাখবা না। যত কষ্ট হোক আমাকে সব বলবা। কথাটা শেষ করে নিজেও একই প্লেটে খাবার ভাগ করে খেলো। দূর থেকে এমন দৃশ্য দেখে রাজিয়ার চোখ দুটো জড়িয়ে গেল। স্বামী স্ত্রীর ভালোবাসা বুঝি একেই বলে। শত কষ্টের মাঝে থেকেও ভালোবাসার কোনো কমতি নেই। এদের মতো সুখী কয়জনই বা হয়? আমাদের সমাজে রাজিয়া রেনুর মতো কিছু মেয়েরা আছে যারা টাকা খোঁজে না, একটা ভালো মনের মানুষ খোঁজে, একটা ভালোবাসার হাত খোঁজে, যাকে বিশ্বস্ত করে বাকিটা জীবন পার করে দিতে পারে। যে হাত আঁকড়ে ধরেছে তা মৃত্যুর আগ পর্যন্ত ছাড়ে না। টাকায় যদি সুখ কেনা যেত তাহলে পৃথিবীতে বিশ্বাস, ভালোবাসা নামক বস্তুটি থাকতো না। স্বামী স্ত্রীর সম্পর্ক পৃথিবীর সবচেয়ে বড় পবিত্র সম্পর্ক। যখন স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা থাকে তখন সেই পরিবারটা অনেক সুন্দর হয় এবং তাদের সন্তানরা অনেক ভালোভাবে বেড়ে উঠতে পারে। একটা পরিবারের সুন্দর পরিবেশ তখনই গড়ে ওঠে যখন স্বামী স্ত্রীর মাঝে আন্ডারস্ট্যান্ডিং, ভালোবাসা ও বিশ্বাস থাকে, এবং সময় থাকতে ভালোবাসার মানুষটাকে যত্ন নেওয়া দরকার। কারণ যেদিন সেই ভালোবাসার মানুষটা থাকবে না সেদিন আফসোস করা ছাড়া আর কোনো কিছুই করার থাকে না। ইকরি মিকরি চাম চিকরি, চামের কাটা মজুমদার, ধেয়ে এলো দমদার। দামোদরের হাড়ি করি, দাওয়ায় বসে চাল কারি। চাল কাটতে হলো বেলা, ভাত খাওগে দুপুর বেলা। ভাতে পড়লো মাছি, কোদাল দিয়ে চাচ্ছি। কোদাল হলো বোথা, খা কামারের মাথা। রেনু সন্ধ্যাবেলা ছেলের গায়ে সরিষা তেল মাখছিল। স্বাধীন মাগরিবের নামাজ পড়ে চাল নিয়ে আসবে বলেছে, তাই স্বামী না আসা পর্যন্ত ছেলের হাতে পায়ে তেল মালিশ করছে। পুতুল পাশে বসে বাবুর হাত পা নাড়াচাড়া দেখছে। মুখ দিয়ে কিসব অদ্ভুত আওয়াজ করে, সেসব শুনতে ভালোই লাগছে। মামি ছড়া বলতে বলতে ছেলের তেল দেওয়া শেষ করে। পুতুলের মুখে হাসি ফোটে। পুতুল মা, একবার গিয়ে দেখে এসো তোমার মায়ের নামাজ পড়া শেষ হয়েছে কিনা। সে কখন বসেছে নামাজে, এখনো উঠে আসলো না। তুমি একটু দেখে এসো। মামি বলতে দেরি, পুতুল দৌড়ে মায়ের ঘরে যেতে দেরি করলো না। রুমে আসতেই দেখে মা জায়নামাজে ঘুমিয়ে পড়েছে। চোখে তার পানি দৃশ্যমান। পুতুল মায়ের চোখের পানি নিজের হাত দিয়ে মুছে দিতে নিলেই রাজিয়ার ঘুম ভেঙে যায়। মেয়েকে দেখে বলল, আমার মাটা কি করে? লুকিয়ে বুঝছি মায়ের চোখের পানি মুছে দেওয়া হচ্ছে। এই দিকে এসে বসো। পুতুল বসে পড়তে 3 বার সূরা ইখলাস, 2 বার আয়াতুল কুরসি পড়ে মেয়ের পুরো শরীরে পরপর 3 বার ফু দিয়ে দিল।
আল্লাহ যেন আমার মায়ের সকল বালা মুসিবত দূর করে দিক। স্বাধীন ভাই বাসায় আছেন নাকি? একটু বাইরে আসুন, কথা আছে। ক্যাডা ডাকে? দাঁড়া আইতাছি। স্বাধীন বাহিরে হারিকেন নিয়ে আসতেই, আরে সুমন তুমি এত রাইতে আমার বাড়ি কি মনে করে আইলা? মেম্বার মাতবরের কাছে বিচার দিছে, কাল সকালে আপনাদের পরিবারের সবাইকে মাতবরের বাড়িতে ডাকছে, আপনার নামে বিচার বসাবে। আমার নামে বিচার? আমার অপরাধ কি? কি করেছি আমি? সেটা কালকে মাতবরের বাড়িতে গেলেই জানতে পারবেন। সুমন চলে গেছে। স্বাধীন চিন্তায় পড়ে গেল। সকাল 9টায় মাতবরের বাড়িতে বিচার বসেছে। রাজিয়া, রেনু, পুতুল মহিলা আসনে দাঁড়িয়ে আছে। পর্দার ওপাশে দাঁড়িয়ে শুনছে এলাকার গুণীমান্য লোকদের কথা। স্বাধীন পুরুষদের প্রথম সারিতে, 2 হাত পিছনে ভাঁজ করে দাঁড়িয়ে আছে। মেম্বার যা বলল তা শুনলাম। তুমি তোমার বোনরে বাড়িতে জায়গা দিছ, তা মিয়া তুমি কি গ্রামের নিয়ম নীতি ভুলে গেছো? তোমার বোনের জন্য গ্রামের মেয়েরা বিশৃঙ্খল পথে যাইব, তা আমরা মাইনা নিব কেন? আমরা চাই না আমাদের গ্রামের মেয়েরা পথভ্রষ্ট হোক। তোমার বোনের মতো এই গ্রামের মেয়েরা পরপুরুষের সাথে পালিয়ে যাক, এটা কোনোদিন মাইনা নিব না। তাই আজ রাতের মধ্যে তুমি তোমার বোনরে গ্রাম ছাড়তে বলবা। যদি না ছাড়ে তাহলে কিন্তু খুব খারাপ হইব। মাতবর চাচা, আপনি রায় দিয়েছেন, আমি এবং গ্রামের সকলে তা শুনছে, কিন্তু আমার বাবা বেঁচে থাকতে যে কথা দিয়ে গেছে তার কথা কিভাবে ফেলে দেই কন? কি বইলা গেছে তোমার বাপ? একটু খুইলা বলো দেখি। আপনি তো জানেন আমরা এক ভাই এক বোন, এতে আর কোনো অংশীদার নেই। আব্বা মৃত্যুর আগে সম্পত্তি দলিলে লিখিত করে গেছেন। সেখানে উল্লেখযোগ্য করা হয়েছে তার সম্পত্তি ছেলে মেয়ে দুজন উভয় প্রাপ্ত হক। আমি তো আমার সমস্ত সম্পত্তি ভাগ বুঝে নিয়েছি, কিন্তু তার মেয়ে ভাগের অংশের দাবিদার আমি নই। আব্বা বলেছিলেন তার মেয়ের সেই সংসারে বেশি দিন টিকতে পারবে না, ঠিক চলে আসবে। যদি ফিরে আসে গ্রামে কেউ তাকে গ্রহণ করুক বা না করুক, তার ভাগের অংশের জায়গা একটা ঘর তুলে দিতে, সেখানে সে নিজের মতো থাকবে। সমাজের সাথে তার কোনো লেনদেন হবে না। সমাজ থেকে বিতাড়িত এক ঘরে ঠাঁই হইব, কারো সাথে তার কোনো কথা নেই। গ্রামের মেয়ে হয়ে যখন পালায় গেছে, এটা তার শাস্তি হইব। আর যদি ফিরে এসে আবার যদি অন্য কোথাও চলে যায়, তাহলে সে তার শাস্তি থেকে বেঁচে গিয়ে ভালোই থাকবে। মাস থেকে তার সাজা মাফ, আর আব্বা খুব কষ্ট পাইব। এখন আপনারা ভাবেন তাকে শাস্তি দিবেন নাকি গ্রাম ছাড়া করবেন। এই যে তার লিখিত দলিল, মাতবরের সামনে টেবিলের ওপর দলিল রাখলাম। আমার কথা বিশ্বাস না হইলে সচকে দেখালন। স্বাধীনের কথা শুনে মেম্বারের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে। স্বাধীন যে চালাকি করে তার খেল খতম করবে একটু ধারণা ছিল না। স্বাধীনের কথায় সবাই চিন্তায় পড়ে গেল। সত্যি তো, গ্রাম ছেড়ে চলে গেলে সে আরো ভালো থাকবে। কিন্তু গ্রামে রাইখা সাজা দিলে সব মাইয়াগুলো ভুল করার সাহস পাইব না। তাই মাতবর দলিল অনুসারে নিজের বক্তব্য পেশ করেন। রাজি এই গ্রামে থাকবো এক ঘরে, কেউ তার সাথে মিশতে পারবে না। যদি মিশবার চেষ্টা করে তাহলে তা সাজা হইয়া যাব সঙ্গে সঙ্গে। মাতবরের কথার ওপর গ্রামের মানুষ আর কোনো কথা বলতে পারল না। তার সিদ্ধান্তের ওপর সবাই মান্য করল, কিন্তু মেম্বার মিয়া শান্তি লাগলো না। সে ভরা মজলিস থেকে হন হন করে চলে গেল। সবাই চলে যেতেই স্বাধীন বিজয়ের হাসি দিল। আর যাই হোক না কেন, সে বোনকে একলা পথে আর ছাড়বে না, এতে যত বিপদ সংকুল হোক না কেন। তোরা সাবধানে বাড়িতে যা, আমি আইতাছি। ভাইয়ের কথায় সায় দিয়ে বাড়ির পথে হাঁটা ধরল রাজিয়া। শরীরটা তার আজকাল ভালো যায় না। মনের মাঝে ভয় হয়, সে তার সন্তানকে সুষ্ঠুভাবে দুনিয়া আনতে পারবে তো। রোহিতপুর গ্রামে ঘটক সাহেব আসছেন, মুখে তার পান। সারা রাস্তার পথে পিক ফালায় আর স্বাধীনদের বাড়ি খোঁজ করেন। স্বাধীন উকিল সাহেবের সামনে বসে আছে। উকিল সাহেব দলিলটা পরে স্বাধীনের দিকে তাকিয়ে বলল, আর ইউ শিওর তুমি এটাই করতে চাও? হ্যাঁ, আমি সবটা ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। এই দলিল অনুসারে আপনি দুটো দলিল লিখিত তৈরি করুন।
একটা রাজিয়া, অপরটি স্বাধীন। ওকে, হয়ে যাবে, তবে সময় লাগবে। নামজারি, রেজিস্ট্রেশন, দলিল সব মিলিয়ে 2টো করে ভাগে প্রচুর টাকা ঢালতে হবে। এই মুহূর্তে এত টাকা তোমার পক্ষে দেওয়া সম্ভব? তোমার কষ্ট হবে স্বাধীন। হোক, তবুও সব কিছু করুন। 3-4 মাসের মধ্যেই তুমি তোমার সব কাগজপত্র পেয়ে যাবে। ধন্যবাদ, আসছি। এটা কিন্তু ঠিক নয় স্বাধীন, তুমি আমার বন্ধু হও। কোনোদিন তুমি আমার সাথে ঠিক করে 2টো কথা অন্তত বলনি। এতে আমার দোষ কোথায়? হ্যাঁ, মানছি আমি একসময় রাজিয়াকে আমার ভালো লাগতো। সে অবধি সীমা রেখেছি, কখনো তা পার করিনি। শুধু বিয়ে ব্যাপারটা তোমার আব্বাকে জানিয়ে রেখেছিলাম। পড়াশোনা শেষ করে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। যে অনুভূতি তার জন্য অনুভব করতাম সে বুঝতে পারেনি। কেউ তার অপেক্ষা করছিল। 7টা বছর চলে গেল, কিন্তু তুমি সে একই রকম সরল হাসিখুশি রইলে না। রাজিয়া চলে যাওয়ার 4 বছর পর আমি মায়ের কথায় তার বান্ধবীর মেয়েকে বিয়ে করেছি। 4টি বছর তো কম নয়। তুমি বিয়ে করেছো 3 বছর হলো। আমরা কি স্বাভাবিক জীবনে ফিরতে পারি না আগের মতো? সব ভুলে কি বন্ধুত্ব সম্পর্ক আবার গড়ে তোলা যায় না? আপনি একজন সম্মানিত ব্যক্তি। আপনার সাথে আমার মতো গরিব চাষার ছেলের বন্ধুত্ব জমে না। স্বাধীন, আমার কথা শোনো। স্বাধীন চলে যেতে হতাশার শ্বাস ফেলল রাদিফ শেখ। তুই আজও আমায় বুঝতে পারলি না। রাজিয়ার চোখের সামনে ঘটক সলিমুল্লাহ দাঁড়িয়ে। তাকে দেখে চমকে উঠে ভেতর রুমে চলে যায়। স্বাধীন ছোট্ট মোড়া টেনে বসতে দিল। বসতে আসি নাই, কিছু কথা বইলা চলে যামু। কি কথা বলেন? তোমার বোন জামাই আবার বিয়ার পিড়িতে বসতেছে, তা কি জানো? এবার মা পোলা মিলা মাইয়া বাড়ি থেকে মোটা অঙ্কের টাকা আর ঘরের জিনিসপত্র চাইছে। তাদের চাহিদা ব্যাপক। এত চাহিদা আমি জীবনেও দেখি নাই। 8 লাখ টাকা যৌতুক হিসেবে চাইছে। ছেলের জন্য মোটর বাইক, ঘরে জিনিসপত্র সেগুন কাঠের তৈরি। এমন আর কত চাহিদা তাদের। মাইয়ার বাপের বিদেশি টাকা পয়সা অনেক। তাদের এসব চাহিদা মেটানোর ক্ষমতা আছে, কিন্তু আপনাদের ব্যাপারটা তাদের কাছ থেকে লুকিয়ে বিয়ে ঠিক করছে। এখন আপনি যদি সকল প্রমাণ নিয়ে সব মিথ্যে কথা বলেন, তাহলে মা ছেলের হাজতবাস নিশ্চিত। বিয়া কবে? সামনে শুক্রবার। ঠিক আছে, আমি এটা নিয়ে পরে ভেবে দেখব। আচ্ছা, তাইলে আসি। ওহ, আরেকটা কথা বলছিলাম যে আমি যা এসে আপনারা খবরটা দিয়েছি, এটা যেন তারা না জানে। জানবে না। সলিমুল্লাহ চলে যেতে রাজিয়ার 2 চোখের পানি ঝরে পড়ে। এটাই তো হওয়ার কথা ছিল। বন্ধ কামরায় বসে সবটাই সে শুনতে পেয়েছে। মানুষটা তার এত পাষাণ, যার জন্য জীবন যৌবন সব শেষ করলো। সে নাকি 2য়বার ঘরে বউ তুলছে। একটিবার তার খবর নিল না। নিজের মেয়ে আর ভবিষ্যতে আসা সন্তানের কথা সে ভুলে গেছে। তার এই অবহেলায় রাজিয়া নরম মনটা একটু একটু করে পাথরে পরিণত হচ্ছে। ঘৃণা হচ্ছে এমন একটি মানুষকে সে ভালোবেসেছিল, পরিপূর্ণ সংসার গড়ে তুলতে চেয়েছিল। ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া গাফফার, ইয়া সাত্তার, ইয়া জব্বার, ইয়া ওয়াদুদ, ইয়া আজিজু, ইয়া আজিম, ইয়া হান্নানু, ইয়া মান্নান। হে আমার রব, হে আমার সৃষ্টিকর্তা, আপনার পবিত্র নামগুলোর উসিলায়, আপনার তাওহীদের সাক্ষী লা ইলাহা ইল্লাল্লাহু এর উসিলায়, আপনার বন্ধু ও হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদের সকলের মনের নেক ইচ্ছেগুলো পূরণ করে দেন। অভাব ঋণ দূর করে দিন। আমার মতো যারা যারা বিপদে আছে তাদের সকলকে তুমি বিপদ থেকে মুক্ত করে দাও। আমাদের মানসিক কষ্ট দুঃখ দূর করে দাও। আমাদের রিজিকে বরকত দান করুন। বাবা মা পরিবারের সকলকে নেক হায়াত দান করুন। আমিন। ফজরের নামাজে রাজিয়ার সাথে পুতুল নামাজ পড়তে উঠেছে। খোদার দরবারে মায়ের সাথে সেও মুনাজাতে 2 হাত তুলেছে। আজ জুম্মার দিন, সময় দেখতে দেখতে চলে যাচ্ছে। রাজিয়া পুতুলের এই বাড়িতে 10 দিন পূর্ণ হলো। আজ মোস্তফা সরোয়ারের বিয়ে। রাজিয়া মন থেকে গভীর দীর্ঘ নিঃশ্বাস বের হয়।
সময়ের সাথে নিজেকেও পরিবর্তনের পথে নামিয়েছে রাজিয়া। আজ থেকে স্বামী নামক নরপশুটাকে চিরদিনের জন্য ভুলে যাবে। ভুলে যাবে 6.5 বছরের সংসারটাকে, যে সংসার এবং সংসারের মানুষটাকে সে আপন ভেবেছিল। কিন্তু তাদের আপন সে যখন হতেই পারেনি, তখন তার মধ্যে মায়া মোহাম্মদ শব্দ সে আর রাখতে চায় না। মোস্তফা সরোয়ার তার কাছে মৃত। আজ এবং এখন থেকে জানবে তার স্বামী নেই। সে কোনো এক দুর্ঘটনায় মারাত্মকভাবে খুন হয়েছে। মাথায় পাগড়ি, গায়ে পাজামা পাঞ্জাবি পরে চলে বিয়ের আসনে। 500 জন লোক আসবে বরযাত্রীর সাথে, কিন্তু সেখানে 1000 জন লোক এসেছে। বরের মায়ের কথা অনুযায়ী কনে পক্ষ 500 জনের খাবার আয়োজন করেছে। এখন বাকি 500 জনের খাবার কোথা থেকে দিবে? কনে পক্ষ প্রচণ্ড রেগে গেল, কিন্তু কনের বাবা ব্যাপারটা সামলাতে আবার বাকিদের খাবার তৈরির আয়োজনের জন্য লোক নিয়োগ দিল। নিজেদের ফার্ম থেকে মুরগি ধরে এনে জবাই করে রোস্টের জন্য হাঁড়ি বসিয়ে দিল। একটা গরু মেয়ে বিয়ের জন্য আনছে, যতটুকু লাগবে ব্যবহার করা হবে, আর বাদবাকিটুকু এতিমখানায় দান করবেন। কিন্তু এত মানুষ আসায় পুরোটা হাঁড়িগুলোতে জায়গায় দখল করে নিল। তাও যদি না হয়, কনের বাবা নিজে গরুর মাংস আনতে বাজারে যাবেন। তবুও মেয়ের সুখ চান। ছেলেটা গরিব হলে কি হবে? ছেলেটার আচরণ ব্যবহার ভালো। তিনি মেয়ে দেখার দিন ভালো করে যাচাই বাছাই করে বিয়েতে মত দেন। ছেলের নাকি কোনো চাওয়া নেই। ছেলের মাই নাকি ছেলের এবং ছেলের বউয়ের জন্য কিছু জিনিস চেয়েছে, আর সাথে জামাইয়ের নতুন ব্যবসা শুরু করব। তার জন্য 15 লাখ টাকা দাবি। মেয়ের সুখের কথা চিন্তা করেই সব দিতে রাজি হয়েছেন। কিন্তু তিনি হয়তো ভুলে গেছেন, টাকা দিয়ে মেয়ের সুখ নয়, দুঃখে ভাসিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। মেয়ে তার সুখে থাকবে না, বরং কষ্ট হবে তার নিত্যদিনের জীবনসঙ্গী। বলছিলাম বেন সাহেব, খাবার আয়োজন প্রায় হয়ে গেছে। খাবার তৈরি হতে হতে মিষ্টিমুখ করে বিয়ের কাজটা যদি শুরু করতেন। যদিও দোষ তাদের ছিল, তাই নাসিমা বিয়ের দিন কোনো ঝামেলা না করে মত দিল। বরপক্ষ খাবার না খেয়ে রাজি হলো, আপাতত বিয়েটা মিটে যাক, তারপরে সবাই পেট ভোজন করবে। কাজে দুই পরিবারের অনুমতি নিয়ে কাগজপত্র তৈরি করে বরপক্ষের কাছ থেকে সই নিল। কন্যার কাছ থেকে সই আনতে যাবে এমন সময় স্বাধীন উপস্থিত হয়। মোস্তফা সরোয়ার স্বাধীনকে দেখে গলার কাটা বিঁধলে যেমন করে তেমন করে ওঠে। নাসিমা বেগম স্বাধীনকে দেখে চোখ রাঙিয়ে তাকিয়ে রয়। তার এত কিছু করা সব বৃথা যাবে, তা মেনে নিতে পারবেন না। তাই এগিয়ে স্বাধীনকে কিছু বোঝাতে চাইলে স্বাধীন পাত্তা দিল না। ঘরে এক বউ থাকতে যে স্বামী দ্বিতীয় বিয়ে করতে চায়, তাকে কি করা উচিত বলুন চাচা? কনে পক্ষের বাবা হতভম্ব হয়ে যান। কি বলছে এই ছেলে? তার মাথায় কিছু ঢুকছে না। আপনি বুঝতে পারছেন না তাই তো? আমি বোঝাচ্ছি আপনাকে। স্বাধীন মোস্তফা সরোয়ারের গ্রাম থেকে এবং নিজের গ্রাম থেকে প্রায় 50 জন লোক নিয়ে আসছে। তাদের সামনেই বরকে টেনে আসন থেকে নামিয়ে 2 গালে ঠাস করে চর লাগায়। এই কুলাঙ্গার আমার বোনের জামাই, যার একটা বউ আছে, একটা 6 বছরের মেয়ে সন্তান আছে, এমনকি বউটা আবার মা হতে চলেছে। সে 8 মাসের বেশি অন্তঃসত্ত্বা। তাকে নির্মমভাবে মেরেছে শুধুমাত্র টাকার জন্য। এদের মা ছেলের এত লোভ চাচা, আপনি ভাবতেই পারবেন না। আপনি কার হাতে মেয়ে তুলে দিচ্ছেন একটু খবর নিয়ে দেখুন। এই আমার সাথে তার গ্রামের 20 জন লোক আসছে। তাদের জিজ্ঞেস করুন কি নির্মমভাবে তারা বউ নির্যাতন করে। আমার আদরের বোনটাকে পালিয়ে বিয়ে করেছে। আমার মায়ের যত গহনা ছিল সব তার জুয়ার ঘরে হেরে আসছে। শুধু তাই নয়, আমার বোনটা তাকে ভালোবেসেছিল বলে তার হাত ধরে ঘর ছাড়ে। কিন্তু আজ সে আদরের দুলালির পরিণতি খুব খারাপ। যে বোনের গায়ে আমি কোনোদিন হাত তোলা দূরের কথা, একটা ধমক পর্যন্ত দেইনি, সে বোনের শরীরে মারের দাগ স্পষ্টভাবে জ্বলজ্বল করছে। আমার বোনটার গর্ভে তার অনাগত সন্তান রয়েছে, তাও একটু রেহাই দেয়নি। এতটা নিষ্ঠুর আর বর্বরত। আমার বোনটা ভালোবাসা অন্ধ হয়ে তারে ভালো পথে ফিরে আনতে চেয়েছিল। তাদের 6.5 বছরের সংসার ছিল।
কিন্তু এই ডাইনি মহিলা নাসিমা বেগম আমার বোনকে মারতে ছেলেকে উৎসাহ দিত। এমন একটা দিন যায় না যে টাকা বাপের বাড়ি থেকে আনতে অত্যাচার করেনি। মা হয়ে কম অত্যাচার করেননি আমার বোনটার ওপর। তার কথাই ছিল বিষ, যা মানুষের বুকটা ছুরির মতো এসপার ওসপার করতে পারত। এই দুরন্ত মহিলা নিজেকে অনেক চালাক চতুর ভাবে। ছেলের নামে জিনিসপত্র হাতিয়ে নেওয়া, এমনকি 15 লাখ টাকা দাবি সেসব ছেলের বইয়ের নামে মাত্র নেওয়া। আসল কথা হলো জুয়া খেলতে নামবে। দিন শেষে যখন হাতে কিছু থাকবে না, তখন আবার বাপের বাড়ি টাকা আনতে নির্যাতন শুরু করবে। এমন অস্বাস্থ্যকর পরিবেশে মেয়েকে ঠেলে দিবেন, সেখানে অসাধ্যের মতো কতগুলো অমানুষে বসবাস। তাদের সাথে ব্যবহার হবে আপনার মেয়ে। তারপর দিনের পর দিন মেয়ে নির্যাতন সইতে না পেরে গলায় দড়ি দিবে। তখন পারবেন নিজেকে মাফ করতে? বাপ হয়ে আপনার কি একটু কষ্ট লাগবে না? মেয়ে এই দুনিয়ার সুখ পায়নি, আর ওই দুনিয়ায় আজাব হবে গলায় দড়ি দিয়ে মরার জন্য। আমার বোন তার একমাত্র মেয়ে আর অনাগত সন্তানের জন্য বেঁচে আছে। এই 2 সন্তান না থাকলে হয়তো কবে হারিয়ে ফেলতাম আমি আমার আদরের বোনটাকে। আর কেউ ডাকতো না ভাইজান বলে। আমি ভাই হয়ে বোনের কান্না মুখটা প্রতিদিন দেখি। সে জায়নামাজে বসে 5 ওয়াক্ত নামাজে কাঁদে। তার এই কান্নার শেষ নেই। তার একটি ভুলের মাসুল তাকেই দিতে হচ্ছে। আমি পারিনি ভাই হয়ে তার কষ্ট দূর করতে। সে কষ্ট পায়। বাবা হারিয়েছে, ভাই ফিরেও তাকায় না। এতটা মানসিকভাবে তার জীবন কাটছে। এসব মিথ্যে কথা, আমি কিছুই করিনি। এ আমার নামে ষড়যন্ত্র করে এসব বলছে। মা, তুমি কিছু বলছো না কেন? ছেলের কথায় নাসিমা তাল মিলিয়ে বলে, এই পোলা মিছা কথা কয়। তারা মিথ্যা অপবাদ দিতেছে। আমাগো সুখ সহ্য করতে না পাইরা এরা লোক ভাড়া করে আনছে। শুনছে বড়লোক পরিবারে মাইয়া আনতাছি, তাই এমন অমানবিক কাজ করতেছে। আমি তোমারে জেলে দিমু বান্দর পোলা, আবার আমারে ডাইনি কষ। তোর জিহবা কাইটা লবণ দিয়ে একদম কসকস কইরা খাইয়া ফেলামু। আমি মিছা বলছি না, হাসা বলতাছি, তা গ্রামের লোক ভালো জানে। কি মিয়ারা, আপনারা বলেন আমি মিথ্যে বলছি? গ্রামের লোক একে একে সত্যি কথা বলতেই নাসিমা বেগমের মুখটা ফাটা বেলুনের মতো চুপসে যান। ছেলেকে রেখে এখান থেকে কেটে পড়ার ধান্দা করে। সবাইকে সামনে ফেলে নিজেকে পিছনের দিকে নিতে শুরু করে। তার পিছানো দেখে স্বাধীন মোস্তফা সরোয়ারকে নিজ গ্রামের লোকের হাতে তুলে দেন। দৌড়ে এসে নাসিমা বেগমের হাত ধরে বলে, এই যে, আপনি কোথায় পালাচ্ছেন? আপনি তো এই সকল নাটের গুরু। আপনি না থাকলে হবে? নাসিমা বেগমকে কনের মায়ের হাতে তুলে দিতে সকল মহিলা মিলে উত্তম মাধ্যম দিয়ে শুরু করে। ওইদিকে মোস্তফা সরোয়ারকে 2 গ্রামের মানুষ মেরে পাজামা পাঞ্জাবি ছিঁড়ে ফেলছে। মাথার টুপি মারের চোটে কোথায় পড়ছে খবর নেই। কনে পক্ষের মধ্যে থেকে কয়েকজন জুতা ছুঁড়ে মারে। তাদের নিশানা মতো মোস্তফার গালে আর মুখে জুতা পড়ে। পিছন থেকে মেয়েরা ঝাড়ুর বাড়ি দিয়ে ভাঙা কোমর আরো ভেঙে দেয়। পাবলিকের এমন গণধুলাইয়ের কথা সারা জীবন মনে রাখবে মা ছেলে। সেই কখন স্বাধীনের কথা শুনে ধাক্কা খেয়ে মাটিতে বসে পড়েন কনের বাবা আলতাফ হোসেন। মেয়ের সুখ দেখতে গিয়ে মৃত্যু ডেকে আনছিলেন। এই ছেলেটা ঠিক সময় না আসলে হয়তো এর থেকে বড় সর্বনাশ হয়ে যেত। আল্লাহ ঠিক সময় তাকে হয়তো পাঠিয়ে দিয়েছেন, কিন্তু এদের মা ছেলেকে এত সহজে ছাড়া যায় না। এদের শাস্তি পেতে হবে। আলতাফ হোসেন ভাতিজাকে ফোন লাগাতে বলেন। এর মধ্যেই পুলিশকে খবর দেওয়া হলো। সবাই থামুন, এদের পুলিশে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আলতাফ হোসেন মোস্তফা সরোয়ারের সামনে এসে পায়ের জুতা খুলে 2 গালে আর পিঠে ঠাস ঠাস করে বাড়ি মেরে বলল, ধোঁকাবাজের শাস্তি এটা। তোর মতো জানোয়ারদের হাতে আমার মেয়েকে তুলে দেওয়ার থেকে ঘরে বসিয়ে রাখা অনেক ভালো। এই কে আছিস, একে উল্টো করে গাছের সাথে বাঁধ। পুলিশ না আসা পর্যন্ত এভাবে থাকুক। আর এই মহিলাকে তোমরা ঘরের মেয়েরা আটকে রাখো। আলতাফ হোসেন এগিয়ে এসে স্বাধীনের সামনে দাঁড়িয়ে বলল, তোমাকে কি বলে ধন্যবাদ দিব আমি সত্যি জানি না। আজ তুমি আশায় হয়তো আমি আমার মেয়েটাকে
শয়তানটার হাত থেকে বাঁচাতে পারলাম। আমি যখন জানতে পারলাম আমার বোনের জামাই বোনকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে নতুন করে আবার বিয়ে করছে, তখন রাগ হয় আমার বোনের জীবন নষ্ট করে। আরেকটা মেয়ের জীবনে নরক আনতে চলেছে, তাই চুপচাপ বসে থাকতে পারিনি। গ্রামের লোকদের নিয়ে এসে বিয়েটা বন্ধ করা দরকার ছিল। নিজের বোনকে রক্ষা করতে না পারলেও আরেকটা মেয়েকে রক্ষা করতে পেরেছি, আর এতে আমার কিছুটা শান্তি লাগছে। এর মধ্যে পুলিশের জিপ গাড়িটা হাজির হলো আলতাফ হোসেনের বাড়ির উঠোনে। মোস্তফা সরোয়ার এবং তার মাকে গাড়িতে তুলে দেওয়া হয়েছে। নারী নির্যাতনের মামলা করেছে স্বাধীন। আলতাফ হোসেন কোনো পক্ষকে মিথ্যে বলে বিয়ের নামে ছলনা আর যৌতুকের জন্য মামলা দায়ের করেন। এখন মা ছেলে জেলে পচে মরবে। মা ছেলের কাজ সমাপ্ত করে বাড়ির পথে রওনা হয়। বাড়িতে পা রাখতে দেখতে পায় রেনু অপেক্ষা করছে। আপনি সারাদিন কোথায় ছিলেন? সকাল 10টায় বেরিয়েছেন, বেলা গড়িয়ে রাত প্রায় শেষের দিকে, তবু আপনার খবর নেই। আপনার জন্য চিন্তায় চিন্তায় আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল। শান্ত হও তুমি, আমি ঠিক আছি। একটা কাজ ছিল তাই বেরিয়ে গেছিলাম। কাজটা শেষ করে আসতে এতটা দেরি হয়েছে। খাবার সাজাও। আমি কল্পার হাত মুখ ধৌত করতে গেলাম। রেনু খাবার সাজিয়ে দিতে স্বাধীন বিসমিল্লা বলেই খাবারটা তৃপ্তির সাথে খেতে লাগলো। স্বামীর এত আনন্দের সাথে খাবার খাওয়া দেখি নিজে অবাক হয়ে প্লেটের দিকে একবার তাকায়, আরেকবার স্বামীর দিকে তাকায়। প্লেটে সাদা ভাত, লাল শাক ভাজি আর ছোট ছোট ট্যাংরা মাছের ঝোল। এত স্বাদ করে কখনো খাবার খেতে দেখেনি, কিন্তু আজ কি হলো এমন? স্বাধীন খাবার শেষ করে বউয়ের দিকে তাকিয়ে ছোট্ট একটা মুচকি হাসি উপহার দিল। এর মানে খাবারটা দারুণ হয়েছে। স্বামী তৃপ্তির খাওয়া দেখে রেনুর কলিজাটা ঠান্ডা হয়ে যায়। রাজিয়া ঘুমিয়ে আছে। স্বাধীন বোনের কপালে চুমু এঁকে দরজাটা লাগিয়ে চলে যেতে রাজিয়া চোখ খোলে। ভাই এত রাতে আমার ঘরে কি মনে করে? কপালে হাত স্পর্শ করতেই মনে পড়ে যায় ছেলেবেলার কথা। রাজিয়া ঘুমের মাঝে যখন থাকে, ভাই তখন প্রতিদিন সকালে কপালে চুমু এঁকে বলতো, যত বিপদে পড়ো না কেন, মনে রাখবে তোমাকে আগলে রাখতে, তোমার সব বিপদে ঢাল হয়ে থাকতে তোমার ভাই আছে। সে ছিল আর ভবিষ্যতও থাকবে। তার মানে ভাইটার ধারালো লোহার মতো মনটা তার জন্য একটু একটু করে নরম হচ্ছে, আবার আগের পুরনো রূপে ফিরছে। রাজিয়া খুশিতে দুই চোখের পানি গাল বেয়ে ঝরে পড়ে। শত কষ্টের মাঝে এটুকু সুখ ধরা দিল। আজ নিশ্চিন্তে একটা শান্তির ঘুম দিবে। নভেম্বর মাস চলছে। এই মাসে একেবারে শেষের দিকে রাজিয়ার ডেলিভারি পড়ছে। ডাক্তারের কাছে নেওয়ার কথা, আগে থেকে সবটাই ঠিক করে রাখা হয়েছে। কিন্তু হঠাৎ করে রাজিয়া কলপারে পা পিছলে পড়ে যায়। স্বাধীন ক্ষেতের কাজের জন্য বের হতে নিলেই কিছু পড়ে যাওয়া শব্দ পেয়ে দৌড়ে আসে। চোখের সামনে বোনকে ব্যথায় কাতরাতে দেখে কলিজা কেঁপে ওঠে। রক্তের স্রোতে ততক্ষণে মেখে যাচ্ছে কলপার। স্বাধীন মাথার গামছা খুলে বোনকে জড়িয়ে কোলে তুলে সদর হাসপাতালের দিকে দৌড়ে যাচ্ছে। হাসপাতালে ভ্যান গাড়িতে করে রাজিয়াকে আনার পথে জ্ঞান হারিয়েছে। তার অবস্থা খুব খারাপ। যে ডাক্তার রাজিয়াকে এর আগে দেখছিল তিনিই স্বাধীনকে বলল, রোগীর অবস্থা খুব একটা ভালো না, আমাদের ইমার্জেন্সিতে নিতে হবে। মা এবং সন্তান দুইজনই বিপদের মুখে। আল্লাহর ওপর ভরসা রাখুন। ডাক্তারের কথা শুনে স্বাধীন ঢোক গিলে, কি বলছে ডাক্তার? তার বোন বাঁচবে তো? 1 সেকেন্ডের নেই ভরসা। 2 দিনের দুনিয়ায় মানুষ করে কতই না রং তামাশা। চোখ বুঝিলে দুনিয়া আধার, তবুও মানুষ করে কতই না অহংকার। সাদা কাপড় পরে একাকী থাকবে কবরে, তবুও মানুষের মন থাকে টাকার নেশায় পড়ে। বড়ই পাতার গরম জলে গোসল করানো হচ্ছে। বাড়ির চারদিকে আগরবাতি, ধূপকাঠির সুগন্ধে ভরে গেছে। তেরপাল টানিয়ে মহিলারা রাজিয়ার শেষ গোসল করিয়ে দিচ্ছে। মিস্টার স্বাধীন, আপনার বোন একটি ছেলে সন্তান জন্ম দিয়েছে। ডাক্তার, আমার বোন কেমন আছে? পা পিছলে পড়ার কারণে মারাত্মকভাবে আঘাত খেয়েছেন।
যার জন্য তার শরীর থেকে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। আমরা হাজার চেষ্টা করেও তার রক্ত পড়া বন্ধ করতে পারিনি। উনি বাচ্চা জন্ম দিয়ে অপারেশন রুমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আই এম সরি মিস্টার স্বাধীন, শি ইজ ডেড। বোনের মৃত্যু খবর কানে আসতেই দৌড়ে ছুটে যায় অপারেশন রুমে। কি সুন্দর চোখ দুটো বন্ধ করে ঘুমিয়ে আছে তার আদরের একমাত্র বোন, যে আর কোনো দিন ভাইয়া বলে ডাকবে না, বলবে না ভাইয়া আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। সে সাদের এই দুনিয়া ছেড়ে পরপারে পাড়ি দিয়েছে, একটিবার ভাবল না তার আদরের সন্তানদের কি হবে। কতটা কষ্ট বুকের মধ্যে জমা রেখে দুনিয়ার মায়া ত্যাগ করলো। আহা জীবন, এমন মৃত্যু কেন দিলে খোদা? সাদা কাপড়ে মুড়িয়ে রাজিয়াকে যখন খাটে শুয়ে রাখা হলো, ছোট পুতুল মায়ের মুখে হাত দিয়ে ডাকছে। তার চোখে কতটা আকুলতা, চোখ বেয়ে ঝরে পড়ছে পানি। একবার মামার দিকে ছুটে যাচ্ছে, আরেকবার মায়ের গায়ে সাদা কাপড়ের অংশ ধরে টানছে। তার মায়ের গায়ে এমন অদ্ভুত পোশাক কেন? এই কাপড়ে মাকে কোনোদিন সে দেখেনি। তার মা তার ডাকে কথা বলছে না কেন? ভিতরের ঘর থেকে একটি শিশুর কান্না ভেসে আসছে। সে শিশু মায়ের ভালোবাসা পেল না। তার চিৎকার করে কান্নার শব্দ কাঁপিয়ে দিচ্ছে রাজীব হকের বাড়ির ভিটা। স্বাধীন কান্না করছে, তার মন কিছুতে মানছে না। এসব মিথ্যে হোক, তার বোনটা ফিরে আসুক। বোনের প্রতি আর রাগ করে থাকবে না, কিন্তু না, সে ভাই কিংবা আদরের সন্তানের ডাক, কারো ডাকেই সে আজ সাড়া দিচ্ছে না। আপনি শান্ত হন, আপনি এভাবে কাঁদলে ওদেরকে শান্ত করবে। আপনি ছাড়া ওদের এই দুনিয়ায় কেউ রইল না, আপনি ওদের ওপর ভরসার হাত। রাজিয়া জানাজা পড়াতে হবে, এভাবে মাটির ওপর বেশিক্ষণ রাখা ঠিক নয়। তাকে যত তাড়াতাড়ি কবর দিবেন তার আযাব তত কম হবে। আপনি নিজেকে একটু শক্ত করুন। স্বাধীন মাথা নাড়িয়ে চোখের পানি মুছে ঘরের দিকে ছুটে যায়। স্বামীর এমন চলে যাওয়ায় তাকিয়ে দেখে রেনু। একটু পর স্বামীর কোলে রাজিয়ার সন্তানকে দেখা যায়। সে উঠোনে রাজিয়ার কোলের ওপরে বাচ্চাটা রাখতেই কান্না একটু একটু করে কমে আসে। সে মায়ের স্পর্শ পেয়ে বুকের মধ্যে গুটি সুটিয়ে চুপচাপ হয়ে গেল। পুতুল একবার ছোট্ট বাচ্চাটাকে দেখে নিজেকে ছাড়াতে চাইলে পাশের মহিলা ছাড়ে না, তারা পুতুলকে ধরে রেখেছে। মায়ের জন্য মেয়েটা পাগলামি করছে, তাকে থামানো কষ্টকর। মায়ের পরশ পেয়ে দুধে শিশু ঘুমিয়ে গেছে। স্বাধীন বোনের কোল থেকে ভাগনাকে নিয়ে রেনুর আরেক হাতে সঁপে দিল। দুই ছেলেকে কোলে নিয়ে বসে আছে রেনু। সে চোখের পানি লুকিয়ে রাখার বৃথা চেষ্টা করছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমা শাহাদাত পড়তে পড়তে স্বাধীন বোনের লাশ কাঁধে তুলে নিল। তার সাথে আরও কিছু লোক একটু একটু করে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। মাকে কাঁধে নিয়ে চলে যেতে দেখে পুতুল পাগল হয়ে উঠেছে। মাকে কিছুতেই যেতে দিবে না, সে মাকে চায়। তার মাকে নিয়ে সবাই কোথায় যাচ্ছে? তার মায়ের সঙ্গে তাকে কেন নিল না? তাকে কেন ফেলে গেল? পুতুল গলা ফাটিয়ে চিৎকার করতে চায়, কিন্তু মুখ দিয়ে একটি শব্দ বের হয় না। তার দুই চোখে তৃষ্ণা। তার মাকে না পাওয়ার কষ্টে মাটিতে কপাল দিয়ে একের পর এক আঘাত দিতে থাকে। পা দিয়ে মাটিতে কই মাছের মতো দাপাদাপি করে, কিন্তু তাকে একজন মহিলা সামলাতে পারছে না। সে আরেক মহিলার সাহায্যে ছোট বোবা মেয়েটিকে ঘরে রেখে বাহির থেকে দরজা লাগিয়ে দেয়। পুতুল দরজা ধাক্কায়, সে মার কাছে যাবে, কিন্তু কেউ তার ডাক শুনল না। মা করতে 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 মাটিতেই বেহুশ হয়ে পড়ে রইল। তার খবর কেউ নিল না। মা বাবা ছাড়া পুতুল মেয়েটির জীবনটা কেমন হবে? রাজিয়া নেই, 7 দিন পার হয়ে গেছে। পুতুল স্বাভাবিক হয়নি। সে বিছানায় জ্বরে পড়ছে। রেনু ছোট ছোট 2 বাচ্চা সামলাতে হিমশিম খাচ্ছে। তার ওপর পুতুলের জ্বরটা কোনোভাবেই কমছে না। ওষুধে কোনো কাজ করছে না। মেয়েটা জ্বরের ঘোরে মাকে খুঁজে। মা ছাড়া তার দুনিয়ায় অন্ধকার। নরম তুলতুলে শরীরটা শুকিয়ে গেছে।
চেহারা তার বিষাদের ছায়া। মেয়েটি এভাবে থাকলে মরে যাবে, আপনি দেখেন কিছু করতে পারেন কিনা। স্বাধীন মাথা নাড়িয়ে বলে, দেখছি। স্বাধীন দুপুরবেলা ছোট ঘুমন্ত শিশুটিকে নিয়ে পুতুলের সামনে গেল। পুতুল বিছানায় চুপচাপ হয়ে পড়ে আছে। স্বাধীন খাটের এক পাশে বসে ডাকলো, আম্মা, আম্মা, দেখো কারে নিয়ে আসছি তোমার কাছে। পুতুল, আম্মা দেখো। পুতুল চোখ মেলে একটু তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নিল। এর মানে সে তাকাবে না, তার ভালো লাগে না। কিন্তু স্বাধীন চুপচাপ হয়ে থাকলো না। ছোট বাচ্চাটাকে পুতুলের পাশে নিয়ে শুয়ে দিয়ে বলল, ভাইয়ের থেকে মুখ ফিরিয়ে নিলাম মা। তুমি ছাড়া ওর কে আছে বলো? তুমি ওর বোন। তোমার কাছে মায়ের গন্ধ পায় বলে রোজ রাতে তোমার বিছানায় তোমার পাশে রেখে যায়। কিন্তু তুমি জ্বরের ঘরে বলতেই পারো না। সে মায়ের মতো বড় বোনকে কাছে পেয়ে শান্ত প্রিয় হয়ে গেছে। তোমাকে পেলে সে একদম নীরবতা পালন করে। এটাই তো বোনের প্রতি টান, মায়া, ভালোবাসা। তুমি মুখ ঘুরিয়ে নিলে ভাইটা যাবে কার কাছে? তুমি কি চাও তোমার ভাইয়া তোমার মায়ের মতো দূরে চলে যাক? ভাইকে একটু আদর করো। পুতুল উঠে বসতে চেষ্টা করে, কিন্তু শরীর দুর্বল দেখে বসতে পারে না, আবার বিছানায় পড়ে যায়। স্বাধীন পুতুলকে উঠিয়ে পেছনে একটা বালিশ দিয়ে খাটে বসালো। ছোট ছোট নরম হাত দুটি বাড়িয়ে দেয়, যার মানে সে ভাইকে কোলে নিবে। স্বাধীন কোলে তুলে দিতে টুপ করে এক ফোঁটা পানি ভাইয়ের চোখে পাতায় পড়ে। আর অবুঝ শিশুটি বোনের কোলে এসে কি সুন্দর চোখ মেলে তাকিয়ে রয়। হাত পা নড়াচড়া করছে, দেখে মনে হচ্ছে সে সবচেয়ে নিরাপদ স্থানে রয়েছে। এই সুন্দর মুহূর্তটা দেখে স্বাধীনের পুরনো কথা মনে পড়ে যায়। সে চোখের পানি লুকিয়ে রাখার বৃথা চেষ্টা করছে। এই তো সেই দিন বাবা তাকে নিয়ে ফজরের নামাজ পড়ে বাড়িতে আসতেই শুনতে পায় ছোট একটি শিশুর কান্না, যে চোখ বুজে কান্না করে সারা বাড়ি মাথায় তুলত। বাবা তার হাতে ছোট নরম তুলতুলে শরীরটা তুলে দিয়ে বলেছিল, স্বাধীন, এটা তোমার বোন, তাকে মাথায় তুলে রাখবে। হ্যাঁ, স্বাধীন বোনকে কোলে পিঠে মানুষ করেছে, মাথায় পর্যন্ত তুলে রেখেছে। মাটিতে বোনকে সহজে রাখিনি। মাটির পিঁপড়াই যদি তার বোনকে কামড়ে দেয়। আর সেই বোনটা কোথায় শুয়ে আছে? 3.5 হাত মাটির ঘরে। জিহান, লালটা না কালাটা ধর, আজকে এটারে চিকেন ফ্রাই করুম। পার্টি হবে মামা। লাল মুরগি ছেড়ে কালোটা ধরতে গেলে হাতের মধ্যে ঠুকরে কুক কুক কুরুক্কু করে ওঠে। বাড়ির ভিতর থেকে চোর চোর বলে রমেশ রায় দৌড়ে ছুটে আসে। কালোটা শব্দ করতে অর্পণ, জিহান, রিহান তিনটা উঠে পরে দৌড়। অর্পণ ভাই, আজকে গেছি, মুরগি চুরি করতে গিয়ে ধরা খাইলাম, আজকে শেষ। এতক্ষণে রমেশ রায় মনে হয় বাড়িতে বিচার পাঠিয়ে দিয়েছে। রমেশের বাচ্চাটা যদি আজকে বিচার দেয় তাইলে ওর খবর আছে। চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন নাকি? রাতের বেলা চেয়ারম্যান বাড়ির দুয়ারে কয়েকজন লোক হাত পা ভাঙা অবস্থায় দাঁড়িয়ে আছে। আপনার পোলায় তার বাদর ভাইদের নিয়ে আমার পেয়ারা বাগানে গেছিল। আমার কাছে সকল পেয়ারা চুরি করছে। আমি বাধা দেওয়ায় আমার কপালে মুখে পেয়ারা মারছে। দেখেন আমার অবস্থা। আমার গাছের ডাব চুরি করছে, গাছে উঠে সকল ডাব পারছে। আমি বাধা দেওয়ায় আমার গাছের ডাব দিয়ে আমার হাত পা ভাঙছে। আমার পুকুরের মাছ চুরি করছে, আমার মুরগি চুরি করতে গেছিল, তারা স্বচক্ষে দেখছি। সে আমারে দেখে পালাইছে। চেয়ারম্যান সাহেব গম্ভীর স্বরে বললেন, আর কার কি ক্ষতি হয়েছে? মসজিদের নামাজ পড়ে বের হতেই দেখি আমাদের সবার জুতা নেই। কে নিয়েছে জানি না। আমি মসজিদের ইমাম আজকে গঞ্জের বাজারে গেছিলাম, আর সেখানে আপনার অসভ্য ছেলে তার ভাইদের নিয়ে জুতা বগল থাবা করে বিক্রি করছে। একজোড়া জুতা 50 টাকা। আমি আমার আগের জুতার মতো একজোড়া জুতা কমে পেয়ে কিনে নিলাম। বাসায় এসে দেখি আমার জুতা আমার কাছে আসছে। মাঝখানে 50 টাকা গেল। আমি এর বিচার চাই। সবার অভিযোগ শুনে রাগে কপাল চাপড়া নসীম তালুকদার আর ছেলেকে বকতে থাকেন। ছেলেটাকে নিয়ে সে কি করবে? এমন তেরামি সে যদি তার বাপের আমলে করত, মেরে পিঠে ছাল তুলত। আর এই তার গুণধর ছেলে,
বাপের নাম ডাক সব ডুবিয়ে সারছে। আজকে বাসায় আসুক, ওর খবর আছে। সবাইকে জরিমানা টাকা দিয়ে বাড়িতে ঢুকেই বইয়ের দিকে তাকিয়ে বলল, হতচ্ছাড়া বাড়িতে পা রাখলেই আমাকে ডাক দিবে। ও কি পেয়েছে? প্রতিদিন সব বদনাম করবে, আর আমি সব মেনে নিব? আহা, আপনি রাগ করছেন কেন? ও বাচ্চা ছেলে, এই বয়সে দুষ্টুমি করবে না তো তাহলে কবে করবে? আপনার মতো বুড়ো বয়সে? রাবেয়া, আমার মাথা গরম করবে না। বেশিবার বেড়েছে তোমার ছেলে। তুমি ওকে আল্লাহ দিয়ে মাথায় তুলেছ। তোমার জন্য ছেলের এই অধপতন। আপনি আপনি এত বড় কথাটা বলতে পারলেন? 10টা না 5টা না, আমার একটা মাত্র সন্তান। আমি একটু বেশি আদর করি, তাই বলে আমি ওকে আল্লাহ দিয়ে মাথায় তুলেছি? আমি কালই বাপের বাড়ি চলে যাব, থাকবো না এই সংসারে। এই সংসারের লোক আমার আর আমার ছেলের সুখই সহ্য করতে পারে না। রাবেয়া স্বামীর ওপর অভিমান করে দরজা লাগিয়ে বসে কাঁদতে লাগলো। ভাইজান, ভাবি রেগে গেল। শাফিন, বাদ দাও তোমার ভাবির কথা। সে এমনই ছিসকাদনে মহিলা একটা। 3 বাদরকে ধরে নিয়ে এসো, এদের একটা ব্যবস্থা করতে হবে। জি ভাইজান, আমি খোঁজ নিচ্ছি। দোস্ত, তোরা পালা। শাফিন চাচা তোদের 3টারে খুঁজতেছে। একবার হাতের কাছে পাইলে খবর আছে। চেয়ারম্যান সাহেব, আজকে তার বাপজান অর্পণের ওপর বেশি খেপা। আমার নামে বিচারটা কে দিল সেটা আগে বল। মনে হয় রমেশ রায়। রমেশের বাচ্চা, তোর খবর আছে? রমেশের খবর পরে কর, আগে পালা। বন্ধু সাফাত থেকে খবর পেয়ে 3 ভাই নদীতে ঝাঁপ দিয়ে নদীর ওপারে রোহিতপুর গ্রামের দিকে সাঁতরে যেতে লাগলো। নদীর পানি কমে যাওয়ায় অতটা গভীর নয়। নদীর মাঝে একটু বেশি গলা সমান পানি, আর কিনারায় কোমর সমান পানি। রাতের বেলা ভাইকে নিয়ে বসে আছে পুতুল। তার জ্বর কমতে শুরু করেছে। হারিকেনের আলো প্রায় শেষের দিকে। চোখটা ঘুমের জন্য মেলে রাখাই দায়। রাতে মামি জোর করে 2 লোকমা ভাত তুলে খাইয়েছে, এরপর ওষুধ খাইয়ে দিয়েছে। এখন একটু ঘুমাতে পারলে বেশ শান্তি লাগবে। কিন্তু তার ঘুমটা গভীর হওয়ার আগে ছাগলের ডাক কানে ভেসে আসে গোয়াল ঘর থেকে। এমন সময় ছাগলগুলো ডাকছে কেন? মামা বাসায় নেই। মামি তার রুমে বাবুকে ঘুম পাড়াতে গেল। মনে হয় চোখ লেগে গেছে, তাই কিছুই টের পায়নি। পুতুল ভাইয়ের ওপর একটা কাঁথা দিয়ে দিল। দরজাটা খুলে মাথাটা একটু বের করে আবার ভিতরে ঢুকিয়ে নেয়। বাহিরে চাঁদের আলোয় কিছুটা পরিষ্কারের মধ্যে কেমন যেন অদ্ভুত দৃশ্যতে চোখ আটকে যায়। ছাগলের রশি ধরে টানছে 2 অদ্ভুত লোক। তাদের পা থেকে মাথা পর্যন্ত গাছ লতাপাতা দিয়ে ঢাকা। এটা আবার কি জিনিস? পুতুল ভেবে পায় না। একজন তার আদরের রানীকে কাঁধে নিয়ে হাঁটতে দেখে নিজের পায়ে জুতা খুলে রাগে ছুঁড়ে মারে। মুখের ওপর ছোট একটা জুতা দেখে ওহু শব্দ করে ওঠে অর্পণ। তার মুখের ওপর এমন লিলিপুট জুতাখানা কে মারল? পুতুল ভয় না পেয়ে আদরের রানীকে কোলে নিয়ে তার ঘরে ঢুকেই দরজাটা ঠাস করে লাগিয়ে দেয়। দরজার শব্দে রেনুর ঘুমটা ভেঙে যায়। ঘর থেকে বেরিয়ে আসে। ততক্ষণে 3 ভাই ছাগল রেখে হাওয়া। পুতুল রানীকে জড়িয়ে ধরে বসে আছে। রাজিয়ার সাথে এ বাড়িতে তার থাকার 9ম দিনই রানীর জন্ম হয়। ছাগলের বাচ্চার নামটা তার মায়ের দেওয়া, রানী, তাই এটার প্রতি তার মনটা একটু বেশিই নরম। অর্পণ ঠোঁট ধরে পুকুর পাড়ে বসে সমানে 2 বেনিওয়ালিকে বকে যাচ্ছে। আজ পর্যন্ত কেউ তাকে একটা থাপ্পড় মারেনি। সেখানে কিনা এই লিলিপুট একখানা জুতা ছুঁড়ে মারে, তাও আবার কাকে? মিস্টার অর্পণ তালুকদারকে। এই লিলিপুট জুতার মালিককে আমি দেখে নিব। অসভ্য মেয়ে মানুষ। ভোরবেলা মোরগদের ডাকে পুতুলের ঘুম ভেঙে যায়। বিছানায় ভাইকে ছোট হাতে ঠিক করে দিয়ে বিছানা ছেড়ে ওঠে। রানী কাঁচা মাটির ঘরে পাটের বস্তার ওপর আরাম পেয়ে ঘুম। পুতুল ঘর ছেড়ে বাহিরে বের হতেই দেখে মামি রান্না করছে। মামিকে একটা মিষ্টি হাসি উপহার দিল। পুতুল মা, ভাইকে এখনো ওঠেনি? পুতুল মাথা নাড়িয়ে না বলে, যার মানে ভাই এখনো ঘুম। আচ্ছা, তুমি হাত মুখ ধুয়ে আসো, খাবার প্রায় হয়ে এলো।
পুতুল চলে যেতে নিলেই রেনু আবার তার পায়ের দিকে তাকিয়ে ডাকলো, এই পুতুল, দাঁড়াও, তোমার পায়ের জুতা কোথায়? পুতুল রাতের কথা মনে পড়তেই চোখ বড়সড় করে ফেলেছে। রাতের আজব মানুষের জন্যই তো রানী তার ঘরে সারা রাত ছিল। মামি জোতার কথা বলতেই চুপসে গেল। এখন কি বলবে সে? মিথ্যে সে বলতে পারবে না। বুঝেছি, রাতে মনে হারিয়ে ফেলেছ। আচ্ছা তুমি যাও, আমি জুতাটা পরে খুঁজে দেব। পুতুল মাথা নাড়িয়ে তাড়াতাড়ি চলে যায়। পুতুল বালতি ভরা পানি থেকে মগ দিয়ে পানি তোলে। এক জায়গায় বসে দাঁতের মাজন দিয়ে দাঁত পরিষ্কার করতে লাগলো। লিলিপুট একখান জুতা দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে রেখেছে অর্পণ। ছোট ছোট ইটের টুকরো পুকুরে ফেলতে ফেলতে বলল, অসভ্য মেয়ে মানুষকে তার পাওয়া শাস্তি না দিয়ে আমি এ গ্রাম ছাড়ছি না। তোমার কপালে শনি লেগে গেছে লিলিপুট। অর্পণ কি চিজ বুঝতে পারোনি? এবার তুমি বুঝবে। সকাল হয়ে গেল, এখনো তিনটা ছেলে উদাও আছে। কোথায় গেছে কোনো খবর নেই। একে তো অন্যায় করেছে, আবার লুকিয়ে রয়েছে। এদের সাহস দেখে আমি হতবাক হচ্ছি। আর শাফিন, তুমি তাদের খুঁজে বের করতে পারলে না। ভাইয়া, পুরো গ্রামে আমাদের লোক লাগিয়েছি, কিন্তু কেউ সঠিকভাবে বলতেই পারেনি। আমার মনে হয় ওরা গ্রামে নেই, আর গ্রামে থাকলে অবশ্যই ধরা পড়বে। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। বাড়ির ভিতরে আসতে পারি? কে? আমি হারুন মাস্টার। হারুন মাস্টার এত সকালে কেন? ভেতরে আসুন। জি, আসতে হলো। হঠাৎ? আপনার ছেলে জনাব অর্পণ তালুকদার বিদ্যালয়ে ঠিকমতো যায় না। আপনি বিদ্যালয়ে গিয়ে হাজিরা খাতা দেখলে বুঝতে পারবেন। অনুপস্থিতিতে ভরা। তার ওপর 10ম শ্রেণীর টেস্ট পরীক্ষা দিয়েছে নামে মাত্র। গণিতে ফেল আসছে, বাকি সাবজেক্টে টেনে টুনে পাশ করছে। আর তার সাথে 2 ভাই গোলালু পাইছে একই সাবজেক্টে। টেস্ট পরীক্ষা যে এত খারাপ করছে, তারে কি বোর্ড পরীক্ষায় বসতে দেওয়া যায়? আপনিই বলুন। হারুন মাস্টার তার অভিযোগ বলে চলে যায়। চেয়ারম্যান সাহেব অসীম তালুকদার রেগে নিজেই ছেলের জন্য গাড়ি নিয়ে বের হলো। শাফিন ভাইয়ের সাথে যাচ্ছে। সে যেভাবে রেগে আছে, কিছু উল্টাপাল্টা না করে বসে। এই মেয়েকে আমাদের স্কুলে ভর্তি করানো যাবে না। কেন? কেন করানো যাবে না? কি সমস্যা? দেখো স্বাধীন, তুমি শান্ত হও। এভাবে শুধু শুধু রেগে যাচ্ছ। মেয়েটি সমাজ থেকে বিতাড়িত। তাকে এবং তার মাকে এক ঘরে করা হয়েছিল। তা তুমি ভুলে গেল, গ্রামের মানুষ কিন্তু ভুলেনি। নেহাত ওর মায়ের মৃত্যুতে গ্রামের কিছু মহিলা শেষ অন্তিম কাজে সাহায্য করেছে, এবং গ্রামের পুরুষরা জানাজায় উপস্থিত হয়েছিল। আর সেটা কিন্তু গ্রামের মেয়ে একসময় ছিল বলে। আমি ওকে ভর্তি নিলাম আর চাকরি নিয়ে টানাটানি পড়বে। এই স্কুলে শিক্ষকতা আমার সংসার চলে। তোমার জন্য নিজের পরিবারকে না খাইয়ে রাখতে পারবো না। আর তাছাড়া মেয়েটা বাক প্রতিবন্ধী। সে কথা বলতে পারে না, কানে শোনে না। এমন স্টুডেন্ট এখানে কোনোভাবেই অ্যালাউ নয়। ওর জন্য বাকি স্টুডেন্টের সমস্যা হবে। পুতুল হতে পারে 8-10টা বাচ্চাদের মতো নয়, কিন্তু তাই বলে এতটা অবজ্ঞা করা কি ঠিক সবুজ? আমি হতবাক হয়ে যাই। তুমি আমি একসময় একই সাথে পড়াশোনা করেছি। তোমার পরীক্ষা ফি দেওয়ার মতো পরিস্থিতি ছিল না, অথচ সেই আমি তোমার সেমিস্টারের পরীক্ষার টাকা জোগাড় করে দিয়েছিলাম। ভাগ্যিস তোমার মতো এতটা নিমখারাম হতে পারিনি। দ্বিতীয়বার দেখে নিলাম, তুমি রাফিদ এদেরকে আমি আমার কলিজা কেটে খাওয়ালে মনে হয় কম হতো। আজ চলে যাচ্ছি, আর যাওয়ার আগে একটা কথা বলে যাই। আজ যাকে তুমি এবং তোমরা সবাই অবহেলা করলে, একদিন তার জন্য আফসোস করবে। আমার কথা মিলিয়ে নিও। আমি স্বাধীন, আজ কথা দিয়ে যাচ্ছে। পুতুল কথা বলতে না পারার জন্য ওর পড়াশোনা পিছিয়ে থাকবে না। ওকে আমি নিজের হাতে গড়ব, এমনভাবে মানুষ করব, সবাই একদিন তাকে আপন করে নিতে বাধ্য হবে। আমি দেখিয়ে দিব পুতুল নিজের লড়াই নিজে লড়তে পারে। আমার বোন নেই বলে মামা হয়ে তাকে দুর্ছাই করব, আমি এমন পাষাণ নেই। আমি আমার সেরাটাই দিয়ে যাব। স্বাধীন পুতুলের হাত দুটো ধরে বলল, আম্মা, আপনি পারবেন না আপনার এই ছেলের জন্য দেখিয়ে দিতে?
আপনার এই মামার মুখ রাখতে পারবেন না? এতক্ষণ দুইজনের কথাই পুতুল সবটা শুনে মাথা নিচু করে কাঁদছিল। আজ তার জন্য মামাকে কতগুলো কথা শুনতে হচ্ছে। সে কি পারবে মামার বলা প্রত্যেকটা কথার মান রাখতে? এই ছোট্ট জীবনে তাকে যে বেঁচে থাকতে হলে লড়াই করতে হবে। সে যদি পিছুপা করে তাহলে কি হবে? পুতুলের নীরবতা দেখে স্বাধীন হাঁটু ভেঙে অফিস রুমে সব শিক্ষকের সামনে বসে পড়ে। দুই হাতের সাহায্যে পুতুলের চোখের পানি মুছে বলল, আপনি পিছুপা হলেন তো হেরে গেলেন আম্মা। এই লড়াই আপনার। যুদ্ধ শুরু হওয়ার আগেই যে ভয় পেয়ে ময়দান ছাড়ে সে কখনো বিজয় হয় না। আপনার পিছিয়ে যাওয়া মানে হেরে যাওয়া। আপনি হেরে গেছেন তো মরে গেছেন। আপনি কি ভীতু আম্মা? আপনি কি ভয় পাচ্ছেন? আপনি কি আমার কথার মূল্য বুঝতে পারছেন না? আমি জানি এই ছোট্ট মাথায় আপনার অনেক চাপ পড়ছে, কিন্তু আমি যে নিরুপায় আম্মা। আজ আমি আছি, কাল আমি নাও থাকতে পারি। আমরা এই পৃথিবীতে এসেছি স্বল্প সময়ের জন্য। আমাদের একদিন আসল ঠিকানায় ফিরে যেতে হবে। আমি না থাকলে আপনি নিজে নিজেকে নিরাপত্তায় রাখতে পারবেন। আমি তার ব্যবস্থা করে যাব। আমি জানি আম্মা, এই কঠিন কঠিন কথাগুলো আপনার মস্তিষ্কে চাপ নিতে এখন পারছে না, কিন্তু একদিন ঠিকই এই কঠিন কথাগুলোর মানে আপনি বুঝতে পারবেন। স্বাধীন পুতুলকে কোলে নিয়ে গ্রামের স্কুল ছেড়ে চলে এসেছে সেই কখন, কিন্তু তার রেশ রয়ে গেছে স্কুল অফিস রুমে এখনো। স্বাধীন কথাগুলো ওই অফিস রুমের কিছু শিক্ষকের মন ছুঁয়ে গেছে, কিন্তু হেড স্যার যেখানে তার বন্ধু হয়ে ভর্তি করল না, তখন তারা চুপচাপ সবটা নীরবে দেখে গেল। তাদের খারাপ লাগছে এই ছোট মেয়েটির জন্য। সত্যি কি মেয়েটি পড়তে পারবে না? ছোট পুতুল কথা বলতে পারেন না, এটা কি তার অপরাধ? পুতুল বাসায় এসে ভাইকে বিছানায় পা মেলে দুই হাতে কোলে নিয়ে কাঁদছে। সে কি করবে বুঝতে পারছে না। আজ মায়ের কথা বড্ড বেশি মনে পড়ছে। মা তাকে একা ফেলে কেন চলে গেল? মা তার পাশে থাকলে সে সাহস পেত। মায়ের হাসিতে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজগুলো পানির মতো সহজ লাগতো, কিন্তু মা নেই, তার বাবা থেকেও নেই। এই কষ্টগুলো একটু একটু করে বুকের বাম পাশে জ্বালা ধরিয়ে দিচ্ছে। জেলে বসে মা ছেলে সাজা কাটছে। তাদের মুক্তি কবে হবে জানা নেই। এমন সময় পুলিশ দারোগা এসে জানালো বড় স্যার নাসিমা বেগমকে ডাকছে। তিনি বের হয়ে অফিস রুমের সামনে আসতেই নিজের চাচা শ্বশুর চান মিয়া মশাইকে দেখে আমতা আমতা করল। চাচা, আপনি এখানে? দেখতে এলাম তোমায়। কতটা ভালো আছো জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করছি না, নিজ চোখে দেখা যাচ্ছে। লজ্জা নেই তোমার? একটা নারী হয়ে এত ছলনা কেমন করে করো? নারী হয়ে এক নারীর ঘর ভাঙলে, আবার আরেক নারীকে মিথ্যা আশা দিয়ে বিয়ের আসর পর্যন্ত টেনে আনলে। আমাদের সরোয়ার বাড়িটা তুমি কলঙ্ক করে দিলে। তোমাকে আমার ভাই শখ করে তার ছেলের জন্য বউ করেছিল, কিন্তু তুমি বস্তি থেকে উঠে এসে বস্তিই রয়ে গেলে। তোমার হাবভাব আমার ভাতিজা বুঝতে পেরেছিল, তাই তাড়াতাড়ি বিদায় নিয়েছে। আর যাওয়ার আগে তার গুণধর ছেলে তোমার জন্য অমানুষ হবে সেটাও জানতো। তাই তার সন্তানের ঘরে বংশের প্রথম সন্তান দুনিয়ায় যেই আসুক, মেয়ে কিংবা ছেলে, তার নামে এই সম্পদ। যে বাড়িতে এতদিন ছিলে সেই 7% জমি তোমার নাতি পুতুলের নামেই হয়ে গেছে। তার বিয়ে 18 বছর বয়সে কোনো যোগ্য পুরুষের সাথে হলে সেই সম্পত্তির অংশীদার তার স্বামী হবে। মেয়েটি কথা বলতে পারে না বলে কম অত্যাচার করনি। তুমি মেয়ে হয়ে মেয়েদের কষ্টে কষ্ট পাও না। ধিক্কার তোমায়। তুমি এবং তোমার ছেলে জেলে পচে মরো, আর যদি কোনোদিন ছাড়া পাও সেই দিন সরোয়ার বাড়িতে পা রাখবে না। আমি এটা বলতেই নাতির ঘরের ছেলে অন্তরকে নিয়ে এসেছি। তাকে নিয়ে পুতুলের সাথে দেখা করতে যাচ্ছি। দেশ ছাড়ার আগে অসহায় মেয়েটিকে একটিবার না দেখলে শান্তি পাব না। আমরা পুরো পরিবার বিদেশে চলে যাচ্ছি। অন্তর চলো, তোমাকে একজনের সাথে পরিচয় করিয়ে দিব, যার নাম পুতুল। পুতুল? বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানো থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।